সন্ধ্যা হয়ে গিয়েছে। হাতের কাজ শেষ করে অফিস ঘরে বসে আছি। এমন সময় পশ্চিম দেশীয় একজন ভদ্রলোক আমার ঘরে এসে নমস্কার করে একটা চিঠি আমার হাতে ধরিয়ে দিলেন। চিঠিটা হাতে নিয়ে দেখলাম সেটা আমারই ঊর্ধ্বতন কর্মচারীর লেখা। সঙ্গে সঙ্গে খুলে পড়তে লাগলাম। ভবানীপুর পদ্মপুকুর রোডে খুন হয়েছে। আমাকে পত্রবাহকের সাথে সেখানে গিয়ে ইনভেস্টিগেট করতে হবে বলে নির্দেশ এসেছে। কোনো কথা জিজ্ঞাসা না করে আমি উঠে দাঁড়ালাম। আগন্তুক তখনও আমার সামনেই দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছে আমার উত্তরের। বললাম, চলুন, কি হয়েছে? ধন্যবাদ, আসুন, আমার সাথে আসুন। আমি মনে হয় ধনে প্রাণে মারা গেলাম। বিষয়টা একটু বিস্তারিতভাবে বললে খুব ভালো হয়। অবশ্যই বলবো, সব কথা গাড়িতে শুনতে পাবেন। চলুন চলুন আমার সাথে। দ্বিরুক্তি না করে আমি তার সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বের হয়ে এলাম। উপর মহল থেকে চিঠি এসেছে মানে ব্যাপারটা খুবই জরুরি। ফটকের সামনেই তার গাড়ি দাঁড়িয়েছিল। উভয় সেই গাড়িতে উঠলাম। গাড়িতে ওঠার আগে লোকটাকে একবার ভালো করে জরিপ করে নিয়েছি আমি। লোকটার বয়স প্রায় ৩৫ বছর। দেখতে সুপুরুষ, চেহারাও বেশ শক্তপোক্ত। পরনে একটা পাতলা দেশি কালা পেরে ধুতি, একটা আন্ধের পিরান, একটা সাম্রাজ্ঞী জরি পেরে উড়নি, মাথায় একটা ফিরোজা রঙের পাগড়ি, গলায় গিনি সোনার মোটা হার, কানে হীরা বসানো ফুল, হাতে হীরার আংটি, পায়ে বার্নিশ করা জুতা। অবশ্য ভবানীপুরে পা দিলে এমন মানুষ হামেশাই দেখা যায়। গাড়ি ততক্ষণে চলতে শুরু করেছে। কে খুন হয়েছে? অফিসার, আমার সত্যি আদাস হয়ে গেছে। আমার ভাবি পত্নীকে কে খুন করেছে। ভাবি পত্নী? ভাবি পত্নীর কথা শুনে আমি অবাক হলাম। তার মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলাম। উনিও মনে হয় আমার অবাক হওয়ার কারণটা বুঝতে পারলেন, তাই বলতে শুরু করলেন, 2 বছর হলো আমার প্রথম স্ত্রীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুর 2 মাস পরে আমার একমাত্র পুত্র মারা গেল। মনে করেছিলাম আর সংসার ধর্ম করব না, কিন্তু কপালের লিখন কেউ বদলাতে পারে না। আমার সঙ্গেও সেটার ব্যতিক্রম হয়নি। শোভন সিং নামে আমার এক বন্ধু ছিল। তাই বন্ধু থাকতেন কোথায়? ভবানীপুর পদ্মপুকুর রোড। আচ্ছা, বলুন। আমি প্রায়ই তার বাড়িতে যাতায়াত করতাম। শোভন সিং এর অবস্থা বড় একটা ভালো ছিল না। তার একটা কন্যা ছিল। মেয়েটার বিয়ের বয়স হয়ে গেলেও টাকার অভাবে তিনি বিয়ে দিতে পারেননি। কন্যার নাম রূপসী। তার বয়স প্রায় 14 বছর। দেখতে বেশ সুন্দরী। একদিন কথায় কথায় শোভন সিং মেয়ের বিয়ের কথা তুলে বসল। তার দাবি রূপসীকে বিয়ে করতে হবে আমায়। আমি অবশ্য আপত্তি করতে পারলাম না। কেন? দেখুন, রূপসী সুন্দরী যুবতী। ঈশ্বরের ইচ্ছায় আমার 2 পয়সার সঙ্গতিও আছে। আমিও পিতার একমাত্র সন্তান। বিয়ে না করলে আমার বংশ লোপ হবে। তখন আমার টাকা পয়সাগুলো তো চলে যাবে, তাই না অফিসার? সেটাও ঠিক। হ্যাঁ, এই জন্যই আমি বিয়ে করতে রাজি হলাম। কিন্তু তারপর থেকে শোভন সিং আর বিয়ে নিয়ে কোনো কথাই বলে না। অবশেষে নিরুপায় হয়ে আমি তাকে বিয়ের দিন স্থির করতে বললাম। শোভন সিং আমার কথায় যেন বিরক্ত হলেন। বিয়ে তো করবে, তবে 500 টাকা যৌতুক না দিলে আমি রূপসীকে তোমার হাতে তুলে দিতে পারবো না। এক মিনিট। শোভন সিং কি এর আগে টাকার কথা বলেনি? না অফিসার, টাকার নামও করেনি। টাকা দিতে হবে শুনে আমার কেমন যেন সন্দেহ হলো। ভাবলাম হয়তো তিনি আর কোথাও পাত্র ঠিক করেছেন। এখন টাকা চেয়ে আমাকে তাড়াবার চেষ্টায় আছে। এদিকে আমার তখন বিয়ে করার ইচ্ছে হয়েছে। রূপসীও জানতে পেরেছে যে তার সাথে আমার বিয়ে হবে।
কিন্তু কদিন দেখছিলাম আগের মতো সেও আর আমার কাছে আসতো না। কাজেই আমি সম্মত হলাম, বললাম আমি টাকা দিতে প্রস্তুত আছি, আপনি বিয়ের দিন স্থির করুন। তখনই একজন জ্যোতিষকে ডাকা হলো। তিনি এসে আমাদের বিয়ের দিন ধার্য করে দিলেন, কিন্তু সে লগ্নে আমাদের বিয়েটা হলো না। কিন্তু কেন? বিয়ের 2 দিন আগে শোভন সিং এর এক আত্মীয় মারা গেল। কালা শৌচ, কাজেই বিয়ে আর হলো না। শৌচ শেষ হতেই আবার দিন ঠিক হলো বিয়ের, কিন্তু সেবারও বিয়েটা হলো না। রূপসীর সাংঘাতিক জ্বর হলো। প্রায় 3 মাস ভোগে রূপসী সুস্থ হলো। এইভাবে আরো 3-4 বার দিন ঠিক হলো, কিন্তু দুঃখের বিষয় যে বিয়েটা আর হলো না। কোনো না কোনো অছিলায় এই শোভন সিং বিয়ের দিন ক্রমাগত পিছিয়ে দিতে লাগলো। প্রায় 8 মাস এরকম চলল। পরে একদিন শোভন সিং বললেন যে, লাল সিং বাবু, রূপসী ও বাড়ির অন্যান্য লোকের চিকিৎসায় আমার অনেক টাকাই খরচ হয়ে গিয়েছে, এখন আর বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। এ কি বলছো? এদিকে তো আমি বিয়ের জন্য সব ব্যবস্থা করে রেখেছি, এখন বিয়ে না দিলে সব আয়োজন তো নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার তো আর কিছুই করার নেই। তবে তবে আপনি যদি আরো 300 টাকা দেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে পারবো। আমি সত্যি অনেক দূর এগিয়ে গেছি, কাজেই শোভন সিং এর প্রস্তাবে রাজি হলাম। বোধহয় তিনি ভেবেছিলেন যে আমি আর বেশি টাকা দিতে পারবো না, কিন্তু যখন আমি তাতেও রাজি হলাম তখন তিনি খুব বিরক্ত হলেন। মুখে বললেন যে সমস্ত টাকা অগ্রিম দিলেই বিয়ে হবে। আমিও না ছোড়বান্দা, পরদিন 800 টাকা এনে শোভন সিং এর হাতে দিলাম। তিনি খুশি মনে সেটা নিয়ে নিলেন, কিন্তু কোনো রসিদ দিলেন না। আমিও চক্ষু লজ্জায় পড়ে কোনো রসিদ চাইলাম না। তবে যখন টাকা দিই সেই সময় সেখানে 3-4 জন লোক ছিল, তারাই আপাতত লেনদেনের সাক্ষী। সে যা হোক, টাকা পেয়ে শোভন সিং আবার বিয়ের দিন স্থির করলেন। সেটা কবে? আজই সেই দিন। আজ? রূপসী খুন হয়েছে, সেটা কখন জানতে পারলেন? এই মাত্র কয়েক ঘন্টা আগে। এটুকু বলে ভদ্রলোক যেন একটু মুষড়ে পড়লেন। চোখের কোণে হালকা জলও দেখা দিল। নিজেকে কিছুটা সামলে নিয়ে আবার বলতে লাগলেন, বেলা 5টার সময় আমি কয়েকজন মাত্র বরযাত্রী নিয়ে কন্যার বাড়ি গিয়ে হাজির হলাম। বাড়িতে ঢুকেই একটা ভয়ানক গোলযোগ আমার কানে এলো। চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পেলাম। মনে একটা সন্দেহ দেখা দিল। এদিকে আমার বন্ধুও বেশ বিরক্ত হয়েছে। হবে নাই বা কেন, বর বা বরযাত্রী বসবার জায়গা পর্যন্ত হয় নাই। কি করব, কোথায় বসবো ভাবছি, এমন সময় শোভন সিং কাঁদতে কাঁদতে আমার কাছে ছুটে এলেন। লাল সিং বাবু, আমায় ক্ষমা করবেন, আমি আপনার মান রাখতে আর পারলাম না গো। লাল সিং বাবু, আমাকে ক্ষমা করবেন। আরে আরে কি হয়েছে, কাঁদছেন কেন? হ্যাঁ, মেয়ে কোথায়, রূপসী কোথায়? নেই নেই, সে আর বেঁচে নেই লাল সিং বাবু। রূপসীকে কেউ একজন খুন করেছে। তার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এলো। বাড়িতে লোকে লোকারণ্য হলো, কিন্তু রূপসীর মৃত্যু সংবাদে দুঃখ হওয়া তো দূরে থাক, আমার প্রচন্ড রাগ হলো। আমি এক প্রকার চিৎকার করেই বললাম, চলুন চলুন, আমি মৃতদেহ দেখতে চাই। এ কেমন করে কে রূপসীকে খুন করলো? হ্যাঁ, আপনি বা এখনো থানায় খবর দেননি কেন? সেটা আমি খোঁজ নেব, আপনি বলুন। আমার মনে একটা বিশাল বড় সন্দেহ জাগলো। এর মধ্যে নিশ্চয়ই কোনো বড় ষড়যন্ত্র আছে। আমি শোভন সিংকে হুমকি দিয়ে বললাম, রূপসী যদি সত্যি সত্যি খুন হয়ে থাকে তাহলে আমি আপনাকে ছাড়বো না।
এক্ষুনি আমার 800 টাকা ফেরত দিতে হবে। আমি আমার মেয়ের মৃতদেহ পর্যন্ত খুঁজে পাচ্ছি না। আগে তার খোঁজ না করে কেমন করেই বা থানায় খবর দেব? যদি আপনার ইচ্ছে হয় আপনি এখনই খবর দিতে পারেন। আমি একা কোন দিকে বা দেখব? কথা শুনে আমার সন্দেহ আরো বেড়ে গেল। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে এর মধ্যে। আমি তখনই সেখান থেকে বিদায় নিয়ে আপনার কাছে এসে হাজির হয়েছি। এখন আপনি আমার একমাত্র ভরসা। রূপসী কে পাই ভালো, নয়তো আমার 800 টাকা উদ্ধার করে দিন ওদের থেকে। বাস, যে করেই হোক আপনাকে ওই টাকাটা আদায় করে দিতে হবে। আপনার বাড়ি কোথায়, আর আপনার নামই বা কি? আমার নাম লাল সিং, বাড়ি শিয়ালদার কাছে। লাল সিংয়ের টাকার কথায় আমি কোনো উত্তর করলাম না দেখে তিনি আবার ওই কথাই তুললেন। দেবেন তো টাকাটা উদ্ধার করে? দেখুন লাল সিং বাবু, টাকা উদ্ধার করবার ক্ষমতা আমার নেই। আমি কেবল খুনের মীমাংসা করতে পারবো। এই কথা শেষ হতে না হতে গাড়িটা একটা ছোট্ট কিন্তু সুন্দর বাড়ির সামনে এসে থামল। বাড়ি না বলে অট্টালিকা বললেই মনে হয় বেশি ভালো হয়। লাল সিং আগে গাড়ি থেকে নামলেন, তারপর আমি গাড়ি থেকে নেমে তার সঙ্গে ভিতরে প্রবেশ করলাম। ঢুকে চারপাশ দেখতে লাগলাম। চারিদিকেই আভিজাত্যের ছাপ স্পষ্ট। কিছু দূর এগিয়ে গিয়ে আমরা একটা ফাঁকা জায়গায় এসে হাজির হলাম। দেখলাম বিয়ের জন্য বাড়িটা বেশ সাজানো হয়েছে। চারিদিকে বেলোয়ারি ঝাড় ঝুলছে। একটা চাঁদোয়া দিয়ে সমস্ত প্রাঙ্গণ ঢাকা রয়েছে। তারই নিচে একটা ঢালা বিছানা পাতা ছিল। সেই বিছানার এক পাশে পাত্রের বসবার জায়গা রয়েছে, কিন্তু একজন লোককেও সেই শয্যার উপরে দেখতে পেলাম না। বাড়ির ভিতর থেকে মেয়েদের কান্নার একটা চাপা শব্দ আমার কানে এসেছে অনেকক্ষণ আগেই, কিন্তু শোভন সিংকে দেখতে পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, এমন সময় লাল সিং একজনকে দেখিয়ে বললেন, ইনি শোভন সিং, আমার বাবি শ্বশুর। শোভন সিং আমাকে দেখে যেন একটু স্তম্ভিত হয়ে গেলেন, কিন্তু তখনই আত্মসংবরণ করে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার মেয়ের মৃতদেহ দেখতে এসেছেন? ইনি বললেন আপনার কন্যা নাকি খুন হয়েছে, কিন্তু আপনি ওনাকে তার মৃতদেহ দেখাচ্ছেন না। আমি এর মুখে সমস্তই শুনেছি। এখন লাশ কোথায় আছে সেটা আমাকে বলুন। দেখুন, আমি আপনার দুঃখের কথা এখানে শুনতে আসিনি। মেয়ে মারা গেছে, এতে যে আপনি কষ্ট পাবেন সেটা এর আশ্চর্য কি? এখন আমি যা জিজ্ঞাসা করছি শুধুমাত্র তারই উত্তর দেবেন, কেমন? আপনার কন্যার লাশ কোথায় সেটা আগে বলুন। আমার কথা শুনে শোভন সিং চিৎকার করে কেঁদে উঠলেন। আমার একমাত্র সন্তান ওই মেয়ে, ও ছাড়া আমার আর কোনো সন্তান হয়নি গো অফিসার। ও তো আর নেই। আমার মনের কথাটা বোঝার একটু চেষ্টা করুন অফিসার, চেষ্টা করুন। শোভন সিং এর অবস্থা দেখে এবং তার কথাবার্তা শুনে আমার কেমন যেন সন্দেহ হলো। তার বয়স প্রায় 42 বছর, কিন্তু এই বয়সেই তার দেহের মাংস শিথিল হয়েছে। সামনের উপর পাটির দুটো দাঁত পড়ে গেছে। দাড়ি, গোঁফ ও মাথার চুলে পাকও ধরেছে। তাকে দেখতে ফর্সা, তবে তার দেহ দীর্ঘ ও শীর্ণ। হাতটা বেশ লম্বা, তবে চোখ দুটো বেশ অদ্ভুত। দেখলেই মনে হয় মনে মনে কোনো মতলব বাড়ছে। বাজে কথায় সময় নষ্ট করছেন দেখে আমি বিরক্ত হয়ে বললাম, লাশ পাওয়া যাচ্ছে না মানে? এখান থেকে কিছু দূরে আমার এক আত্মীয় থাকে। রূপসী আজ সকালে তাদের বাড়িতেই গিয়েছিল। বাচ্চা আবার সেই অবধি আর বেরেনি। তবে খুন হয়েছে বলছেন কেন? আপনার মেয়ে হয়তো নিরুদ্দেশ হয়েছে, হয় সে নিজের ইচ্ছায় পালিয়ে গেছে, না হলে কোনো লোক তাকে পালাতে সাহায্য করেছে। না না না, এসব কথা শুনলে বুঝতে পারবেন কেন বলছি রূপসী আর এই জগতে নেই। এই বলে শোভন সিং আবার চিৎকার করে কেঁদে উঠলেন।
মেয়ের মৃত্যুতে তিনি খুবই কষ্ট পেয়েছেন। তবে মেয়ের লাশ না দেখেও কিভাবে যে উনি নিশ্চিত হলেন মেয়ে খুন হয়েছে সেটাই আশ্চর্যের। কিছুক্ষণ পরে শান্ত হয়ে আবার বলতে লাগলেন, সকালে রূপসী একজন বন্ধুকে সঙ্গে নিয়ে এ বাড়ি থেকে বের হয়েছিল। পথে এক বৃদ্ধা তার সাথে আলাপ করে এবং দুজনকেই ভুলিয়ে অন্য পথে নিয়ে যায়। যে রূপসীর সঙ্গে গিয়েছিল অনেকক্ষণ পরে সে ফিরে এসেছে, কিন্তু রূপসী আর ফেরেনি। গৌরীর মুখে যা এখন শুনছি তা বড়ই ভয়ানক। গৌরীকে? গৌরী আমার ভাগ্নি, রূপসীর বিয়ে উপলক্ষে এখানে এসেছে। গৌরী রূপসীর সাথে সকালে আমার আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিল। সে কি বলে? আমি তাকে ডেকে আনছি, আপনি তার মুখেই সকল কথা শুনুন। এমন ইংরেজ রাজত্বে এখনো যে এই লোমহর্ষণ কাণ্ড ঘটতে পারে তা তা আমার এমন ধারণা ছিল না। এই বলে আমার উত্তরের অপেক্ষা না করে তিনি অন্দরে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরেই এক খর্বাকৃতি এক মেয়ের হাত ধরে এই ঘরে ফিরে এলেন। এরই নাম গৌরী, আপনি এর মুখেই সমস্ত কথা শুনতে পারবেন। তবে আশ্চর্যের বিষয় এই যে গৌরী যখন ফিরে আসে তখন তার কিছুমাত্র জ্ঞান ছিল না, সে যেন পাগলের মতো হয়ে গিয়েছিল। গৌরীকে দেখতে বেটে হলেও আমার অনুমানে তার বয়স অন্তত 15 বছর বলে মনে হলো। সে রোগা, কিন্তু তাতেও যৌবনের চিহ্নগুলো ক্রমেই ফুটে উঠছে। বলো মা, কি জানো বলো, ভয় পেও না। খুব ভোরে আমরা যখন এখান থেকে বের হলাম বটে, কিন্তু পথে লোকজন ছিল না বলে দুজনেরই কেমন গা ছমছম করতে লাগলো। যখন আমরা পদ্মপুকুরের ধারে গিয়ে উপস্থিত হই তখন দেখলাম একটা বুড়ি যেন আমাদেরই দিকে আসছে। কাছে আসলে দেখলাম সে আমাদের দিকে কেমন একটা কটমট করে তাকিয়ে রয়েছে। চুকাচুকি হতেই বুড়ি একগাল হেসে আমাদের কাছে আসলো, আর নিমেষের মধ্যে 2 হাতে 2টো জবা ফুল বের করে আমাদের দুজনের নাকের কাছে ধরে বলল, দেখো দেখি জবায় আবার কেমন গোলাপ গন্ধ। আর কখনো এমন জবা দেখেছো কি? সত্যি গোলাপের গন্ধ পেলাম। জবা ফুলে গোলাপ গন্ধ পেয়ে কেমন একটা হতবুদ্ধি হয়ে পড়লাম। তখন দুজনেই সমস্ত কথা ভুলে গেলাম। রূপসীর বিয়ের কথা ভুললাম, কোথায় যাচ্ছিলাম সেটাও ভুলে গেলাম, বাড়ি ভুললাম, এমনকি আপনাদের অস্তিত্ব পর্যন্ত ভুলে গেলাম। রইল কেবল সেই বৃদ্ধা। আমরা যেন তার হাতের খেলনা হয়ে গেছি। সে আমাদেরকে যা বলতে লাগলো আমরা অনায়াসে সেটাই করতে লাগলাম। প্রথমে সে আমাদেরকে কিছু দূরে নিয়ে গেল। সেখানে একটা গাড়ি ছিল, আমরা 3 জনে গাড়িতে উঠলাম। কতক্ষণ পরে বনের ভিতর একটা ভাঙা বাড়ির দরজায় এসে গাড়িটা থেমে গেল। আমরা সকলেই গাড়ি থেকে নেমে সেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। দেখলাম একটা প্রকাণ্ড ঘরের মধ্যে 3 জন সন্ন্যাসী এক দৃষ্টে সামনের জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে রয়েছে। সন্ন্যাসী 3 জনের মধ্যে একজনকে দেখতে খুবই ভয়ানক, অন্য 2 জনকে তারই শিষ্য বলে মনে হলো। সন্ন্যাসী? তারপর? আমার কথাকে মেয়েটা যেন গুরুত্বই দিল না। সে নিজের মতন বলে চলল, আমাদের পায়ের শব্দে সেই ভয়ঙ্কর সন্ন্যাসী আমাদের দিকে তাকালো। তারপর বুড়িকে দেখে ঈষৎ হেসে ওর পাশে বসার জন্য নির্দেশ দিল। বৃদ্ধাও তার ইঙ্গিত বুঝতে পেরে আমাদের দুজনকে সেই 2টো আসনে বসতে বলে নিজে দাঁড়িয়ে রইল। কতক্ষণ যে এভাবে কাটলো তা তো বলতে পারি না, কিন্তু কিছুক্ষণ পরেই অপর 2 সন্ন্যাসী রূপসীর হাত ধরে সেখানে নিয়ে চলে গেল। তুমি বাধা দাওনি? কি করে দেব? কোনো উপায় না দেখে আমি চিৎকার করে কেঁদে উঠলাম, কিন্তু আমার চিৎকারে কেউ প্রক্ষেপ করলো না। আরো কিছুক্ষণ এভাবেই কেটে গেল। আমি তখনও কাঁদছি, তবে কেউ যেন আমায় গ্রাহ্যই করছে না। তারপর দেখলাম
রূপসীর অচেতন দেহ নিয়ে সেই অগ্নিকুণ্ডে ছুঁড়ে ফেলে দিল। পরক্ষণেই বুড়ি আমার হাত ধরে ঘর থেকে বের করে আনলো। তারপরে এদিক ওদিক ঘুরিয়ে একটা বাগানের কাছে আমায় ছেড়ে দিয়ে ঊর্ধ্বশ্বাসে পালালো। আমিও চিৎকার করতে লাগলাম, কিন্তু যেখানে সে বৃদ্ধা আমাকে ফেলে রেখে গিয়েছিল সেখানে লোকজন প্রায় নেই বললেই চলে। এত চিৎকার করলাম, এত কাঁদলাম, কেউ আমার সাহায্য করার জন্য আসলো না। এই সময় থেকে আমার আর কিচ্ছু মনে নেই। আর তারপর কি করলাম, কেমন করে ফিরে আসতে পারলাম, এখানে এসেই বা আমি কি করলাম, আমি কিচ্ছু জানি না। যখন রাত্রি হলো, বর এসে হাজির হলো, তখন আমার জ্ঞান এলো। তখন আমি সমস্ত কথা মনে করে এদের বললাম। এই বলে গৌরী একটু দম নিল, তারপর এক দৃষ্টে আমার মুখের দিকে তাকিয়ে রইল। আমি তাকে কোনো কথা জিজ্ঞাসা না করে শোভন সিংকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনার মেয়ের গায়ে কি কোনো গয়না ছিল? আগে হ্যাঁ, প্রায় 2000 টাকার অলংকার রূপসীর গায়ে ছিল। 2000 টাকার গয়না? কিন্তু আপনার হবু জামাইয়ের মুখে শুনলাম আপনার আর্থিক অবস্থা বড় ভালো নয়। আপনি এত টাকার গয়না কোথায় পেলেন? আমার হবু জামাই সত্যি কথাই বলেছেন, আমার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। কিন্তু বিয়ের 2 দিন আগে আমার আত্মীয়রা এখানে এসেছেন, তাদের মধ্যে অনেকেই বেশ বড় লোক। তারাই জোর করে তাদের গয়নাগুলো রূপসীকে পরিয়ে দিয়েছে। আমি এখন ধনে প্রাণে মারা গেলাম। এই অঞ্চলে কি আপনার কেউ কোনো শত্রু আছে? হ্যাঁ, আমারই এক আত্মীয় আমার ঘোর শত্রু ছিলেন। তারও বাড়ি এই গ্রামেই ছিল, কিন্তু 1 বছর হলো ভজন সিং কোথায় নিরুদ্দেশ হয়ে গিয়েছেন। শুনেছিলাম তিনি নাকি সন্ন্যাসী হয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে যে সন্ন্যাসী রূপসীকে খুন করেছে সেই হয়তো ভজন সিং, আপনার আগের শত্রু। এতদিন কোনো রকম সুবিধা করতে না পারায় আপনার ওপর কোনো রকম প্রতিশোধ দিতে পারে নাই। আজ আপনার মেয়ের গায়ে অনেক টাকার গয়না দেখে কৌশলে সেই বুড়িকে পাঠিয়ে দিয়েছে হয়তো। আপনার অনুমান সত্যি হলেও হতে পারে। আপনার কি আর কোনো আত্মীয় আছে? আত্মীয়ের মধ্যে আছে শুধুমাত্র আমার এই ভাগ্নি গৌরী, তারই মেয়ে। গয়নাগুলো কি তারই? আগে না, সেও আমার মতোই গরিব। অত টাকার গয়না সে কোথায় বা পাবে? তার বাড়ি কোথায়? শিয়ালদাহ স্টেশন থেকে ওই কিছু দূরেই। সে সধবা না বিধবা? আগে সধবা। এই যে আমার ভগ্নিপতি আপনার সামনেই দাঁড়িয়ে আছে। এই বলে শোভন সিং একজন বলিষ্ঠ যুবককে দেখিয়ে দিলেন। শোভন সিংকে আর কোনো কথা জিজ্ঞাসা না করে আমি গৌরীকে বললাম, মা, আমাকে সেই ভাঙা বাড়িতে তুমি নিয়ে যেতে পারবে? না, কোন রাস্তা দিয়ে যে বুড়ি আমাদের দুজনকে নিয়ে গেছিল সেসব কথা আমার কিছু মনে নেই। তাছাড়া তখন আমরা যে যে কাজ করেছি সেটা তো আর সজ্ঞানে করিনি। তুমি তো বলেছিলে গাড়ি করে গিয়েছিলে। আগে হ্যাঁ, গাড়ি করে গিয়েছিলাম। তা কোচমানকে চেনো? দেখলে চিনতে পারি। গাড়িখানা কোথাকার সেটা জানো? সে কথা কি আমি জানি নাকি? গৌরীকে আর কোনো কথা জিজ্ঞাসা করলাম না। ভাবলাম তাকে দিয়ে আমার কোনো উপকারী আর হবে না। পদ্মপুকুর আমার জানা ছিল, সেখান থেকে কিছুটা দূরে যেখানে যোগুবাবুর বাজার, সেখানে একটা ঠিকা গাড়ির আস্তাবলও ছিল। সেই আস্তাবলে গিয়ে সন্ধান করতে হবে বলে ঠিক করলাম। আমি তখন লাল সিংকে আশ্বাস দিয়ে ওই বাড়ি থেকে বিদায় নিলাম। শোভন সিং এর বাড়ি থেকে বের হবার উদ্যোগ করছি, এমন সময় শোভন সিং কাঁদতে কাঁদতে আমার কাছে এসে বললেন, আমি ধনে প্রাণে মারা গেলাম। এই দুঃসময় লাল সিং আমাকে অন্যায় করে অপমান করছে, কিন্তু সে যাই হোক, আপনি আমার একটা উপকার করুন। যে লোক রূপসীকে খুন করেছে তাকে ফাঁসি দিন। এখন আমার বেশ মনে পড়ছে যে আমার সে আগের শত্রুই রূপসীকে খুন করে তার গায়ের গয়নাগুলো চুরি করেছে।
কিন্তু সে আপনাদের হাত থেকে পালাতে পারবে না, আমি নিশ্চিত। আপনাদের চোখে ধুলো দিতে সে পারবে না। আজ হোক বা কালই হোক সে নিশ্চয়ই ধরা পড়বে। আপনি তাকে ফাঁসি দিয়ে আমার মনের জ্বালাটা কমাতে সাহায্য করুন। এই বলে সে চিৎকার করে কাঁদতে লাগলো। অনেক সান্ত্বনার পর তিনি কিছু সুস্থ হলে আমি সেখান থেকে বের হয়ে এলাম। রাত 10টা বেজে গেছে। আমি যে সময়ের কথা বলছি তখন ভবানীপুর শহর হয়ে ওঠেনি। এখনকার মতো এত লোকেরও বসবাস ছিল না। পথের দুই পাশে তেলের আলো মিটমিট করে জ্বলছে। দু একটা কুকুর পথের আবর্জনার পাশে দাঁড়িয়ে খাবার খুঁজছে, আর মধ্যে মধ্যে এরা চিৎকার করে নিজেদের মধ্যে ঝগড়াঝাটিও করছে। এরকম এক রাতে অতি অল্প সময়ের মধ্যেই আমি আস্তাবলে এসে হাজির হলাম। 2-3 লোক তখনই আমার কাছে এসে জিজ্ঞাসা করলো আমার গাড়ির প্রয়োজন আছে কিনা। আমারও গাড়ির প্রয়োজন ছিল। সেই মতো উত্তর দিয়ে একজনকে বললাম, তোমাদের মধ্যে কেউ কি আজ সকালে 2টো মেয়ে ও একজন বৃদ্ধাকে এখান থেকে কোথাও নিয়ে গিয়েছিলে? আমার প্রশ্ন শুনে কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। পরনে পুলিশের পোশাক ছিল, তাই মনে হয় উত্তর দেবে কিনা চিন্তা করছিল। পরস্পর মুখের দিকে তাকিয়ে রইল। কিছু পরে একজন উত্তর দিল, কই না তো মশাই, সেরকম তো কাউকে দেখিনি। তার কথা আমার একদমই বিশ্বাস হলো না। আমি তার মুখ দেখেই বুঝতে পারলাম যে সে মিথ্যে কথা বলছে। তাছাড়া আরও একজনও কিরকম যেন উসখুস করছে। আমি আবার বললাম, কেন মিথ্যে কথা বলছো? ভাড়া পেয়েছো, নিয়ে গেছো, কোনো অন্যায় কাজ তো করনি, তাহলে লুকাবার প্রয়োজনটা কি? আমার কথায় আশ্বস্ত হয়ে সে বলে উঠল, আগে সালামত কোচমান সে সওয়ারি নিয়ে গিয়েছিল, তবে এখনো গাড়ি ফিরে আসেনি। এই কথা শেষ হতে না হতেই গাড়ির শব্দ শোনা গেল। কিছুক্ষণ পরেই একখানা 2nd ক্লাস গাড়ি নিয়ে সালামত উপস্থিত। তাহাকে দেখে সেই লোকটা চেঁচিয়ে বলে উঠল, ওই তো সালামত এসে গেছে, ওই লোকটাই সালামত। আমার পোশাক দেখে ও নাম শুনে সালামত কিছুটা ঘাবড়ে গেল। সে লাগামটা গাড়ির চালে বেঁধে নেমে পড়ল। ভয়ে গিয়ে আমার কাছে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে হুজুর? আমাকে কি দরকার? তোমার নামই সালামত, তাই তো? আগে হ্যাঁ হুজুর। আজ সকালে 2জন মেয়ে ও এক বৃদ্ধাকে নিয়ে গিয়েছিলে? মানে কি হলো, উত্তর দাও, এত সময় নেই আমার হাতে। হ্যাঁ, নিয়ে তো গিয়েছিলাম হুজুর। ওদেরকে যেখানে নিয়ে গিয়েছিলে আমাকে এখনই সেখানে নিয়ে চলো। সালামত প্রথমে কোনো উত্তর করল না। সে এক মনে কি একটা জানি ভাবতে লাগলো। তোমার ঘোড়া যদি ক্লান্ত হয়ে থাকে তাহলে অন্য 2টো ঘোড়ার ব্যবস্থা করো, আমি তোমাকে ঘন্টা হিসাবে ভাড়া দেব। তবুও সালামত উত্তর করল না। সে কেবল আমার মুখের দিকেই তাকিয়ে রইল। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হলো, কথার উত্তর দিচ্ছ না কেন? একজন মেয়ে নিখোঁজ, আর তুমি চুপচাপ থাকলে তুমিও কিন্তু বিপদে পড়বে সালামত। আসলে হুজুর, এই সে জায়গাটা আমার ঠিক মনে নেই। শুনে আমার খুব রাগ হলো। আমি কর্কশ স্বরে বললাম, দেখো সালামত, এই কাজ অনেক দিন থেকে করছি, তোমার মতো অনেক লোক আমি দেখেছি। তুমি একজন অভিজ্ঞ লোক হয়ে মিথ্যে কথা বলছো, তোমার লজ্জা করে না? কি করে বলো যে জায়গাটা মনে নেই? সত্যি বলছি হুজুর, সত্যি বলছি। মিথ্যে কথা! তুমি একজন পাকা কোচমান। একবার যে জায়গা দেখবে সেই জায়গা এ জন্মে তুমি ভুলো না। এটা ভুলে গেলে কি করে তুমি? আমার চিৎকার শুনে সে যেন আরো ঘাবড়ে গেল। তারপর কোনো রকমে উপায় না দেখে বলল, হুজুর, আমি মিথ্যে বলিনি। যে পথ দিয়ে বুড়ি আমাকে নিয়ে গেল সে পথ আমি আগে দেখিনি হুজুর। এখনো যে আপনাকে সহজে নিয়ে যেতে পারবো তাও মনে হয় না। চলুন, আমার ঘোড়া আজ বড় বেশি খাটেনি, 5টার সময় ঘোড়া বদল করেছি। যাক, উদ্দেশ্য কিছুটা সফল হয়েছে। আমি দ্বিরুক্তি না করে সালামতের গাড়িতে উঠে পড়লাম। বাড়ি যাবার জন্য যে গাড়ি ঠিক করছিলাম তার কোচমান ভাড়া না পাওয়ায় খুবই বিরক্ত হলো। তবে সেই সব নিয়ে ভাবার সময় তখন আমার নেই।
গাড়ি ঘুরিয়ে নিয়ে সালামতের বাড়ি এগিয়ে চলল। নকুলেশ্বর তলা পার হয়ে গাড়ি ক্রমাগত দক্ষিণ দিকে যেতে লাগলো। আগে দুই একটা আলোক দেখতে পেয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে সেগুলোও অদৃশ্য হলো। রাস্তাটা খুবই সরু, রাস্তার দুদিকেই জঙ্গল। এই পথে লোকের যাতায়াত থাকলেও রাস্তার দুই পাশে বড় বড় গাছ রয়েছে। একে রাত 10টা বেজে গিয়েছিল, তার উপর আকাশে চাঁদ নেই। চারিদিক ভয়ানক অন্ধকারে আচ্ছন্ন। আশেপাশে মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীর সারা শব্দ পর্যন্ত নেই। ঠান্ডাও পড়েছে খুব। এর মধ্যে দিয়েই কোচমান অতি কষ্টে গাড়ি চালিয়ে নিয়ে চলেছে। সামনে ঘুটঘুটে অন্ধকার। গাড়ির আলোতে যেটুকু দেখা যায় তাতেই কোনো রকমে গাড়ি এগিয়ে চলেছে। কিছু দূর এমনভাবে এগোনোর পরে কোচমান হঠাৎ গাড়ি থামিয়ে দিল। আমি ভাবলাম আমরা এসে গেছি। সেই মনে করে গাড়ি হইতে নামতে যাব, এমন সময় কোচমান বলল, বাবু, পথ হলে অন্যদিকে এসে পড়েছি। সে বাগান তো এদিকে নয়, আমরা পূর্ব দিকে যে গলিটা ছেড়ে এসেছি বোধহয় সেই পথেই আমাদের যেতে হবে। মাথাটা গরম হয়ে গেল এবার। একে অনেক রাত হয়েছে, তার উপর এরকম অন্ধকার রাস্তা। শরীরও ক্লান্ত হয়ে পড়েছে, তাই মেজাজ আর ধরে রাখা সম্ভব হলো না। কোচমানের কথায় আমার সর্বাঙ্গ যেন জ্বলে উঠল। রাগে কাঁপতে কাঁপতে আমি কর্কশ্বরে বললাম, ইয়ার কি হচ্ছে আমার সাথে? তুমি কি মনে করেছো যে আমার চোখে তুমি ধুলো দেবে? সারা জীবনের মতো তোমার গাড়ি চালানো আমি একবার বন্ধ করে দেবার ক্ষমতা রাখি, জানো? তুমি জানো আমি কে? না মানে আমার তো... চুপ, একদম চুপ। আমি বহুদিন ধরে এইসব কাজ করছি। চোর ডাকাতরা আমার জমের মতন ভয় পায়। আমার নাম শুনলে তারা থরথর করে কাঁপে। আর তুমি একজন সামান্য কোচম্যান হয়ে আমার সাথে চালাকি করছো। তোমার সাহস তো কম নয়। যদি নিজের ভালো চাও তাহলে এখনই সেই জায়গায় আমাকে নিয়ে চলো। আমাকে চিৎকার করতে দেখে কোচম্যান গাড়ি থেকে নেমে পড়ল। তারপর আমার পায়ের কাছে বসে হাত জোর করে বলল, হুজুর, আমার এমন সাহস নেই যে আমি পুলিশের লোককে মিথ্যে কথা বলবো। আপনার বিশ্বাস হচ্ছে না জানি, তবে আমি সত্যি বলছি হুজুর, ভুল পথে চলে এসেছি। তারপর এত ঠান্ডা আর এরকম অন্ধকার, আমি এক ফোঁটাও চিনতে পারছি না ঠিক কোন রাস্তা দিয়ে নিয়ে গিয়েছিলাম। আপনি একটু গাড়িতে বসুন হুজুর, আমি একবার দেখে আসি। এই বলে উত্তরের অপেক্ষা না করেই সে সেখান থেকে চলে গেল। আর আমি সেই ভয়ানক অন্ধকার রাস্তার মধ্যে একা বসে রইলাম, ওই গাড়ির মধ্যে। চারপাশে ঘন কুয়াশায় ভরে গেছে। একবার মনে হলো লোকটা যদি দলবল নিয়ে হঠাৎ আমায় আক্রমণ করে তাহলেই তো আমার সর্বনাশ। একা দুইজনের বিরুদ্ধেও আত্মরক্ষা করা যায়, কিন্তু যদি 3-4 জন বা তারও বেশি লোকে একেবারে চারিদিক থেকে আক্রমণ করে তাহলে আমি কি করব? লোকটাকে একা ছেড়ে দিয়ে একেবারেই ভালো করিনি। সে তো গাড়ি নিয়েও রাস্তা খুঁজতে পারত। গাড়ির সমেত আমাকে এখানে রেখে গেল কেন? নিশ্চয়ই তার কোনো খারাপ মতলব আছে। এসব চিন্তা করতে করতে আমি পকেট থেকে 6 পিস্তলটা বের করে আনলাম। ভয় পেলেও বুদ্ধি লোপ পায় না পুলিশের। আমারও সেটার ব্যতিক্রম হলো না। বন্দুক হাতে নিয়ে গাড়ি থেকে নেমে নিকটস্থ একটা প্রকাণ্ড বৃক্ষের তলায় গিয়ে দাঁড়িয়ে রইলাম। ভাবলাম যদি কোচমান একা আসে তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু যদি লোকজন নিয়ে আসে তাহলে বুঝতে হবে আমারই বিপদ। কিছুক্ষণ পরে একটা পায়ের শব্দ শুনতে পেলাম। কেউ একজন আসছে। কুয়াশায় তো কিছুই দেখা যাচ্ছে না। কোনো বিপদ হলে আন্দাজে গুলি ছুড়তে হবে। পায়ের শব্দ আরো কাছে আসতে লাগলো। আমি পিস্তলটা শক্ত করে ধরলাম, কিন্তু আমার অনুমান মিথ্যা হলো। কোচমান একাই ফিরে এসেছে। হুজুর, পথ ঠিক করেছি, আর কোনো ভয় নেই। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কোচমান ভাবলো আমি বুঝি প্রস্রাব করতে গিয়েছিলাম। বাবু, পেচ্ছাপ করতে কত দূরে গিয়েছিলেন? এই অন্ধকারে কি আপনাকে দেখতে পেলেই বা আপনার কি করতো? আমি সে কথার কোনো উত্তর করলাম না।
বললাম, রাস্তা খুঁজে পেয়েছো তো? চলো, অনেক রাত হয়েছে। এমন রাতের বেলা সেখানে গিয়ে যে কোনো লাভ হবে তাও নয়। চলো, তুমি চলো। কোচম্যান কোনো উত্তর না দিয়ে গাড়ি এগিয়ে নিয়ে চলল। প্রায় আধ ঘন্টা পরে একটা প্রকাণ্ড বাগানের ভাঙা ফটকের সামনে গাড়ি থামিয়ে কোচম্যান বলল, হুজুর, এই সেই বাগান। এই বাগানের ভিতর একখানা ভাঙা বাড়ি আছে। বুড়ি মেয়ে দুটোকে নিয়ে সেই বাড়িতে গিয়েছিল। তারপর কি হলো আমি জানি না হুজুর। বাগান টাকার? আগে সে তো আমি জানি না হুজুর। এদিকে আমি এর আগে কখনো আসিনি। আশেপাশে কি আর কোনো বাড়ি আছে? আগে না, চারদিকে বাগান। বাগান থাকলে নিশ্চয়ই মালিও আছে, তাদের থাকার ঘরও আছে। সকালে কোনো মালির সঙ্গে তোমার দেখা হয়েছিল? না হুজুর, এখানে তো আর কেউ নেই। আমি তো কাউকে দেখতে পাইনি। আচ্ছা, এখান থেকে ফাঁড়ি কত দূর? ও, প্রায় 1 ক্রোশ। তোমাকে দেখে তো বেশ সাহসী বলেই মনে হচ্ছে। চলো দেখি, দুজনে বাগানের ভিতর যাই। প্রয়োজন হলে তোমাকে আমায় সাহায্য করতে হবে। পারবে তো? হুজুর, খুব পারবো। আমি একাই 3 জনকে শুইয়ে দিতে পারি। হালকা হেসে কোচম্যানকে সঙ্গে নিয়ে অতি সন্তর্পণে সেই অন্ধকারের ভেতর দিয়ে বাগানে প্রবেশ করলাম। আমার পকেটে তখন চোরা লণ্ঠন ছিল, সেটা বের করে জ্বালিয়ে ফেললাম এবং সেই আলোর সাহায্যে খুব সাবধানে এগোতে এগোতে একটা ভাঙা অট্টালিকার দরজায় এসে উপস্থিত হলাম। দেখলাম দরজা খোলা। কোচম্যানকে সঙ্গে নিয়ে আমি সেই দরজা পার হয়ে খুব সাবধানে ভিতরে প্রবেশ করলাম। বাইরেও যেমন অন্ধকার, ভিতরেও তেমন। যতক্ষণ বাইরে ছিলাম চোরা লণ্ঠনটা হাতে ছিল, তারই ক্ষীণ আলোতে কিছু কিছু দেখতেও পাচ্ছিলাম। কিন্তু ভিতরে গিয়ে লণ্ঠনটা পকেটে রাখলাম। ভাবলাম, যদি কেউ দেখতে পায় এখনই পালাবে বা আক্রমণ করবে, আর সেটা হলে এই অন্ধকারের মধ্যে কাউকেই খুঁজে বের করা সহজ কথা হবে না। কিছু দূর এগোতেই একটা প্রকাণ্ড ঘরের দরজার সামনে আসলাম। বাইরে থেকে দেখতে পেলাম ভেতরে 3 জন সন্ন্যাসী এক মনে ধ্যানে মগ্ন। সকলেরই চোখ বন্ধ। তাদের গভীর ও প্রশান্ত মূর্তি দেখে আমার মনে একটু ভক্তি জেগে উঠল। যে কাজে গিয়েছিলাম সেটাও ঠিক করতে পারছিলাম না। ভাবলাম, এমন শান্ত মূর্তি যাদের, তারা নারী হত্যা করবে কেন? কিন্তু পরক্ষণেই দেখলাম 3 জনের কপালে সিঁদুরের ফোঁটা, গলায় রুদ্রাক্ষ মালা, হাতেও অনেকগুলো রুদ্রাক্ষ, পরনে রক্তবর্ণ পট্টবাস। দেখেই বোঝা যাচ্ছে তারা কাপালিক, শক্তি উপাসক। শুনেছি কাপালিকরা সাধনায় সফল হওয়ার জন্য নরহত্যা করতেও পিছপা হয় না। এরকম ঘটনা অনেক শোনা যায়, কিন্তু তারা তো নারী হত্যা করবে না। ব্যাপারটা এক প্রকার অসম্ভব বলেই মনে হলো। যে শক্তির উপাসনার জন্য তারা সেই কঠোর নিয়ম পালন করছে, ইচ্ছা করে কেন তারা সেই শক্তিকে খুন করবে তা আমি বুঝলাম না। যাই হোক, দরজার সামনে গিয়ে যখন দেখলাম 3 জন মাত্র সন্ন্যাসী সেখানে আছে, আর কোনো লোক নাই, তখন আমার কিছুটা সাহস হলো। আমি বাইরে থেকে জুতোর শব্দ করতে লাগলাম। ভাবলাম, সে শব্দে তাদের হয়তো ধ্যানভঙ্গ হবে, কিন্তু আমার অনুমান মিথ্যা হলো। তাদের কেউই চোখ খুলল না। সকলেই আগের মতন ধ্যান করতে লাগলো। আমি আর ধৈর্য ধরতে পারলাম না। কোচম্যানকে বাইরে রেখে আমি একাই ভেতরে ঢুকে চিৎকার করে ডাকতে লাগলাম। অনেক ডাকাডাকির পর সবচেয়ে কম বয়সী লোকটা আমার দিকে তাকালো, কিন্তু আমাকে দেখে আবার চোখ বুজে ধ্যান করতে লাগলো। এ তো মহা ফাঁপড়ে পড়া গেল। কারোর নাম জানি না, সুতরাং কি বলে ডাকবো সেটাও স্থির করতে না পেরে আবার চিৎকার করে ডাকতে লাগলাম। প্রায় আধ ঘন্টা পরে সবচেয়ে বৃদ্ধ যে সন্ন্যাসী, সেই চোখ মেলে তাকালো। তারপর আমাকে
পরিষ্কার বাংলা ভাষায় জিজ্ঞাসা করল, কি হয়েছে? কি, কে তুই? এখানে এত গন্ডগোল করছিস কোন সাহসে? গোলমালের ভয়ে আমরা লোকালয় ছেড়ে এই নির্জন বনের মধ্যে আশ্রয় নিয়েছি, আর তুই কিনা এখানে এসে আমাদের ধ্যান ভঙ্গ করছিস। চেহারা দেখে তো শিক্ষিত মনে হচ্ছে, কিন্তু এ কি কাজ তোর? হ্যাঁ, তুই তো কারি করছে দেখে যেটুকু ভক্তি জেগেছিল সেটুকু ভক্তি আমার আর রইল না। আমি বললাম, আর তোমার সাধুগিরিতে কাজ নেই, এখন ওঠো, আমার সঙ্গে থানায় চলো। চল, আমাদেরকে যেখানে নিয়ে যাবি সেখানেই যাব, কিন্তু সেখানে যেন একটু নির্জন জায়গা পাই, না হলে আমাদের ধ্যান করা সম্ভব হবে না। এখন বজ্রকে ডাকো ঠাকুর, সকালে যে কাণ্ড করেছো তাতে খুব তাড়াতাড়ি চির ধ্যানে নিমগ্ন হতে হবে। আগে ওঠো, পরে এই দুজনকে নিয়ে আমার সঙ্গে এসো। সত্যি কি আমাদেরকে তোর সাথে যেতে হবে? সকালে কি কাণ্ড করেছি? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না। এখনো বলছি, বজ্র কি রাখো, সকালে কি করেছো জানো না নাকি? ধর্মই আমাদের একমাত্র অবলম্বন। আমি সেই ধর্মে দোহাই দিয়ে বলছি যে সত্যিই আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। শোভন সিং এর মেয়েকে খুন করে আবার মিথ্যে কথা বলছো? তুমি কেমন সন্ন্যাসী? শক্তির উপাসক হয়ে শক্তিকে খুন? বাবা, তোমার কথা ভুল হচ্ছে। শোভন সিংকে চিনি ঠিকই, তবে আমরা শোভন সিং এর মেয়েকে আজ দেখিনি। আজ দেখোনি? তবে কি আর কখনো দেখেছিলে? সে অনেক দিনের কথা, প্রায় 2 বছর হলো। তা সংসার ত্যাগ করলে কেন? সে অনেক কথা। শোভন সিং কি তোমার শত্রু? না, এ জগতে আমার কোনো শত্রু নেই, বন্ধুও নেই। সন্ন্যাসীর কথা শুনে আমার সন্দেহ আরও বেড়ে গেল। ভাবলাম যে সে নিশ্চয় মিথ্যে কথা বলছে। যদি শোভন সিংকে শত্রু বলে, আমার মনে সন্দেহ হয়, এই মনে করে সে বোধহয় কথাটি লুকিয়ে গেল। তাই বললাম, আজ সকালে কি কোনো বৃদ্ধা তোমার কাছে 2জন মেয়েকে তুলে এনেছিল? কেমন করে জানবো? সারাদিন পর এই আমি প্রথম চোখ মিলে তাকালাম। এটাই তো আমার সাধনার জায়গা। বৃদ্ধা যে 2জন মেয়েকে এখানে এনেছিল তার সাক্ষী আছে। যে গাড়িতে করে তারা তোমার কাছে এসেছিল সেই গাড়ির কোচম্যান আমার সঙ্গেই আছে। সে হতে পারে, তোমার কথা সত্যি হতেই পারে, কিন্তু আমি আজ সমস্ত দিনই ধ্যানে মগ্ন ছিলাম। বিচার তো পরে হবে, এখন তোমরা 3জন আমাদের সঙ্গে আসো, থানায় যেতে হবে। আর কোনো কথা না বলে সেই সন্ন্যাসী অপর 2জনের ধ্যান ভঙ্গ করল। তারপর 3জনে আমার সঙ্গে সঙ্গে ঘরের বাইরে বের হয়ে বাগান পার হয়ে সেই ভাঙা গেটের কাছে এসে হাজির হলো। ফটকের সামনে গাড়ি ছিল। আমি সন্ন্যাসী 3জনকে গাড়িতে উঠতে আদেশ দিলাম। গাড়ি এগিয়ে চলল। কিছুক্ষণ পর থানায় পৌঁছে দেখলাম কয়েকজন কনস্টেবল রয়েছে। ফিরতে ফিরতে রাত 1টা বেজে গেছে। তখন সন্ন্যাসী 3জনকে আটক করতে বলে আমি বিশ্রাম নিতে চলে গেলাম। পরদিন সকালে সব কাজ ফেলে রেখে সবার আগে সেই 3জন সন্ন্যাসীকে দেখতে গেলাম। যে ঘরে তাদেরকে আটক করে রাখতে বলেছিলাম তার দরজায় 2জন প্রহরী মোতায়েন ছিল। অবশ্য সেটা ওই সন্ন্যাসীরা জানে না। ওরা নিজেদের মধ্যে কি কথা বলে সেটা জানাই ছিল মূল উদ্দেশ্য আমার। কিছু জানতে পারলে? না হুজুর। কোনো কথাই বলেনি। এরপর প্রহরীদের মুখ থেকে যা শুনলাম তাতে তাদের উপর কোনো রকম সন্দেহই করা যায় না। আমি ঠিকই বলছি হুজুর, সন্ন্যাসীরা সারা রাত কোনো কথা বলেনি। যেখানে বসতে বলা হয়েছিল সমস্ত রাত সেই জায়গাতেই চোখ বন্ধ করে বসেছিল। সাধু সন্ন্যাসী মানুষ তো, তাই ধ্যান করছিল। আহা, সে কি অপরূপ দৃশ্য! উফ, এত ভক্তি দেখাতে বলিন তোমাদের। তারপর কি হয়েছে বলো? তারপর হুজুর, ঘরে একটা সামান্য আলু দেওয়া হয়েছিল, কিন্তু এক মুহূর্তের জন্য ওরা কোনো কথা বলা দূরে থাক, কেউ একটা শব্দও করেনি। সত্যি? হ্যাঁ হুজুর। আচ্ছা যাও। আমি খুব দ্বন্দ্বে পড়লাম। প্রথম থেকে নিশ্চিত ছিলাম যে এরা ভণ্ড সাধু। তাছাড়া গৌরীর মুখে যা শুনলাম তাতে তো তাদের উপরই ভয়ানক সন্দেহ হয়। এ কি এমন রহস্য? একজন সন্ন্যাসীর মুখে শুনলাম শোভন সিং তার পরিচিত। শোভন সিং বলেছিল ওই সন্ন্যাসী তার পরম শত্রু। এতদিন সুবিধা পায়নি বলে কোনো অপরাধ করতে পারেনি। সন্ন্যাসী কিন্তু সে কথা স্বীকার করল না।
তবে কি 3 সন্ন্যাসী নির্দোষ? আমি কি অন্যায় সন্দেহ করে তাদের আটকে রেখেছি? যদি তাই হয় তাহলে আমি যে বড় পাপ কাজ করে ফেললাম। কিন্তু গৌরীর কথাই বা কেমন করে মিথ্যা বলি? গৌরীর বয়স 14-15 বছরের বেশি হবে না। এ বয়সে সে যদি এত মিথ্যা কথা সাজিয়ে বলতে পারে, তাহলে বড় হলে সে কি করবে তা বলা যায় না। এরকম চিন্তা করে আমি সন্ন্যাসীদের কাছে গেলাম। দেখলাম তখনও তাদের চোখ বন্ধ, অর্থাৎ তারা তখনও ধ্যান করছে। একবার তাদের জিনিসপত্রগুলো দেখবার ইচ্ছা হলো, কিন্তু সন্ন্যাসীদের আবার কি জিনিসই বা থাকবে? যারা সংসার ত্যাগ করেছে, যারা মন থেকে সমস্ত বাসনা দূর করেছে, তারা আবার সঞ্চয় করবে কি? তবে যদি ভণ্ড হয় তাহলে তো কিছু পেলেও পেতে পারি। এই ভেবেই আমি তাদের পোশাক কমণ্ডলগুলো তল্লাশি চালানোর নির্দেশ দিলাম। যে 2 জন কনস্টেবল প্রহরী ছিল তারা তখনই আমার আদেশ পালন করল, কিন্তু আমার উদ্দেশ্য এইবারেও সফল হলো না। ভেবেছিলাম যে যদি 2-1খানা গয়না বের করতে পারি তাহলে তারা নিশ্চয়ই রূপসীকে খুন করেছে, কিন্তু সেরকম কোনো জিনিসই পাওয়া গেল না তাদের থেকে। কিন্তু এসব গণ্ডগোলের মধ্যে সন্ন্যাসীদের ধ্যান ভঙ্গ হলো। আমি তখন বাকিদেরকে সেখান থেকে দূর করে গত রাতে যার সাথে কথা বলেছিলাম তাকে বললাম, শোভন সিং তোমার নামে যে দোষারোপ করেছেন তাতে তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। যদি নিজের মঙ্গল চাও তাহলে যা যা জানো সবটা খুলে বলো। আমার নামে ঠিক কি অভিযোগ আছে আর একটু বিবরণ দিন দারোগা মশাই। গতকাল তো আমি তোমায় বলেছি, দ্বিতীয়বার বলার কোনো প্রয়োজন আছে কি তোমায়? আমার 2 সহযোগী সে কথা শুনেনি। ওরাও আমার মতন গভীর সাধনায় মগ্ন ছিল। তাই যদি বলেন 2 পক্ষের মর্যাদা রক্ষা হয়, আমরাও কোনো বিপদ চাই না প্রিয়নাথ। তার মুখে আমার নাম শুনে আমি চমকে উঠলাম। আমার টেবিলের ওপর যে নাম লেখা আছে সেটা তো ইংরেজিতে। কাপালিককে দেখে তো মনে হয় না যে সে ইংরেজি জানে বলে। আমি বললাম, শোভন সিং বলেন যে তুমি তার পরম শত্রু এবং আর কোনো উপায় প্রতিশোধ নিতে না পেরে অবশেষে তার একমাত্র মেয়েকে খুন করেছ। তার গায়ে প্রায় 2000 টাকার গয়না ছিল, সেই সব গয়নাগুলো তোমরাই চুরি করেছ। সে কি আমার নাম করে এসব অভিযোগ করেছে? হ্যাঁ, শোভন সিং এর মুখে শুনেছিলাম সেই সন্ন্যাসীর নাম ভজন সিং। আপনি কি সেই ভজন সিং? হ্যাঁ, আমি ভজন সিং, কিন্তু আমি তার শত্রু না প্রিয়নাথ। সংসার বিরাগী সন্ন্যাসী তো কারোর শত্রু হতে পারে না। এই জগতে আমারও কোনো শত্রু নেই। আমি কারোর সঙ্গে শত্রুতা করিনি। আপনি যে এই কথাগুলো বলছেন তার কি কোনো প্রমাণ? প্রমাণ কি দেব সেটা তো তোমার কাজ, তাই না? তদন্ত করে দেখো বা তার কথা বিশ্বাস করে দেখো। যেটা করলে তোমার বেশি ভালো হয় সেটাই করে দেখো। আমার তাতে কোনো ক্ষতি হবে না। জীবন ক্ষণস্থায়ী, আজ হোক বা 2 দিন পরেই হোক, কোনো না কোনো দিন আমাকে মরতেই হবে। আমি শুনেছি আপনি খুব অল্প দিনেই বিরাগী হয়েছেন। এখনকার কথা বলছি না, আগে যখন আপনি সংসার ধর্ম করতেন তখনকার কথাই আমি জিজ্ঞাসা করছি। শোভন সিং এর সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? এখনই বা কেমন আছে? কেনই বা আপনি সংসার ছেড়ে সন্ন্যাসী হলেন? সবই বলছি, যদি একান্তই শুনতে চাও তাহলে শোনো। আগেই বলেছি আমার নাম ভজন সিং। আমি বাবার একমাত্র পুত্র। অল্প বয়সী মাতৃহীন হওয়ায় আমি বাবার বড় আদরের ছেলে ছিলাম। আমার এক জ্ঞানী ভগ্নী ছিল, তারও বাবা মা চলে যাওয়ার পর থেকে সে আমাদের বাড়িতেই বড় হয়েছে। তার সাথে শোভন সিং এর বিয়ে হয়। শোভন সিং সম্পর্কে ভগ্নিপতি হলেও শোভন সিং আমাকে দেখতে পারত না, আমিও তার সাথে মিশতাম না। ধীরে ধীরে এই মতের অমিল যেন বেড়ে গেল। বার কয়েক ঝগড়াও হলো। আমি তার ছায়াও স্পর্শ করতাম না। শোভন সিং কিন্তু আমার অপকারের চেষ্টা করতে লাগলো দিনের পর দিন। সুবিধা পেলেই আমার ক্ষতি করার নানা রকম চেষ্টা করতে লাগলো। এই সময় হঠাৎ হৃদরোগে আমার বাবার মৃত্যু হয়। যখন আমি তার সমস্ত সম্পত্তির অধিকারী হলাম তখন থেকেই শোভন সিং এর মতিগতি ফিরতে লাগলো। মাঝে মধ্যেই আমার সাথে দেখা সাক্ষাৎ করতে লাগলো। কত মিষ্টি কথায় আমাকে সান্ত্বনা দিল। নিজের খারাপ ব্যবহারের জন্য বারবার ক্ষমাও চাইতে লাগলো। এর কারণ কি? সে কথায় আসছি এবার।
শোভন সিংয়ের সেই সময়ের অবস্থা ও কথাবার্তা শুনে আমার মনে কেমন বিশ্বাস হলো। আমি তার ওপর আর সন্দেহ করলাম না। ধীরে ধীরে বন্ধুত্ব আরও বাড়ল। শেষে দুজনে মিলে জুয়ার দলের নাম লেখালাম। তারপর যা ঘটল তা আর বলবার নয়। অল্প দিনের মধ্যে আমি সব টাকা খুইয়ে বসলাম। বাবার বহু কষ্টে সঞ্চিত প্রায় লাখাধিক টাকা জুয়া খেলে জলে ফেলে দিলাম। তবে এখন আমার দৃঢ় বিশ্বাস তার বেশিরভাগটাই শোভন সিংয়ের পকেটে জমা হয়েছে। আমাকে নিঃস্ব করেও শোভন সিংয়ের তৃপ্তি হলো না। সে আমাকে চোর বলে ধরিয়ে দিল। সৌভাগ্যক্রমে দুইজন ভদ্রলোক সাক্ষী ছিলেন বলেই সে যাত্রাতে আমি বেঁচে যাই। এভাবে নানা কারণে মনে কেমন বৈরাগ্য উপস্থিত হলো। আমি সংসার ছেড়ে এক গুরুর কাছে গেলাম। সেখানে দীক্ষা নিয়ে সেই নির্জন বনে সাধনা করতে থাকি। কিছুদিন হলো এই দুজনের ইচ্ছায় আমাকে এখানে আসতে হয়েছে, কিন্তু এখানেও নিস্তার নেই দেখছি। শোভন সিং আমাকে প্রাণে মারবার চেষ্টা করছে। এই বলে সন্ন্যাসী চুপ করল। সে যেভাবে কথাগুলো বলল তাতে তার কথা অবিশ্বাস করতে পারলাম না। তার কথাবার্তায় তাকে বেশ বিদ্বান ও ভদ্রলোক বলেই মনে হয়েছিল প্রথম থেকে। এতক্ষণ যে তার প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করা হয়নি সেটা নিয়ে আমি খুবই অনুতপ্ত হলাম। শোভন সিং আপনাকেই তার মেয়ের খুনি বলে সন্দেহ করেছে এবং তারই কথা মতো আমি আপনাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছি। এখন আপনার মুখে যেসব কথা শুনলাম তাতে আমার ধারণা বদলেছে, কিন্তু তাহলেও আমি এখন আপনাকে মুক্তি দিতে পারবো না। যতদিন না আপনার বিচার হয় ততদিন এইখানেই আপনাকে থাকতে হবে। কিন্তু কেন? শোভন সিং এর ভগ্নী আপনাকে দেখেছিল। আমি এখনই তাকে এখানে ডেকে পাঠাচ্ছি। যদি সে শনাক্ত করে তাহলে বিচারে কি হয় বলা যায় না। মৃত্যুর জন্য ভয় করি না। যদি কপালে থাকে তবে আমার এই অপঘাত মৃত্যুও কেউ থামাতে পারবে না। কিন্তু আপনি ব্রাহ্মণ সন্তান, দেখবেন যেন ভুলবশত একজন নিরীহ ব্রাহ্মণের মৃত্যুর কারণ না হয়ে যান। আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে আসল দোষীকে গ্রেপ্তার করে আপনাকে মুক্ত করতে পারি। সেটার প্রাণপণে চেষ্টা করব আমি নিশ্চয়ই। তবে ভবিষ্যতে কি হবে সেটা বলার ক্ষমতা আমার নেই। সন্ন্যাসী ভজন সিং এর থেকে বিদায় নিয়ে আমি তখনই একজন লোককে শোভন সিং এর বাড়িতে পাঠিয়ে দিলাম। দুইজন উপযুক্ত লোককে সন্ন্যাসীদের আড্ডায় গিয়ে সেই ঘরটা ভালো করে তল্লাশি করতে আদেশ দিয়ে আর একজনকে লাল সিং এর কাছে পাঠিয়ে দিলাম। সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছে শুনে শোভন সিং ভাগ্নিকে নিয়ে কিছুক্ষণ পরেই আমার কাছে ছুটে আসলেন। আমার মেয়ে বা গয়নাগুলোর কোনো খোঁজ পেয়েছেন স্যার? না, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। হায় রে, কি হবে আবার? এই স্যার। গৌরীমা, আমার সঙ্গে চলো। এদের দুজনকে চিনতে পারো কিনা দেখো তো। আমি গৌরীকে সেই সন্ন্যাসীদের কাছে নিয়ে গেলাম। গৌরী তাদেরকে দেখেই অদ্ভুতভাবে চিৎকার করে শোভন সিং এর পেছনে লুকিয়ে গেল। লক্ষ্য করে দেখলাম সে ঠক ঠক করে কাঁপছে। কি হলো গৌরী, এদের চিনতে পারছো? আমি আর কথা না বাড়িয়ে বাইরে বের হয়ে এলাম। দেখলাম গৌরী একটু শান্ত হয়েছে। শোভন সিংকে বেশিরভাগ ঘটনা খুলে বললাম। শুধু ভজন সিং তার শত্রুতার কারণটা যে আমি জানি সেটা বাদ রেখেছিলাম। খুনি ধরে ফেলেছি দেখে আশ্বস্ত হয়ে শোভন সিং চলে গেলেন। এদিকে মনের মধ্যে একটা জট পাকিয়েছে আমার। সন্ন্যাসীর কথা অনুযায়ী সে নির্দোষ। এদিকে গৌরী আবার তাদেরকেই শনাক্ত করে বসল। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। প্রায় 1 ঘন্টা পরে যে দুইজন লোককে সন্ন্যাসী সেই বাড়িতে তল্লাশি করতে পাঠিয়েছিলাম তারাও ফিরে আসলো এবং একটা সোনার হার আমার হাতে দিয়ে বলল যে তারা সেই ঘরটা তন্ন তন্ন করে খুঁজে দেখেছে, কিন্তু ওই একটা হার ছাড়া আর কোনো গয়নাই খুঁজে পায়নি। সেটা হাতে নিয়ে আমি ওদেরকে বিদায় দিলাম। ঠান্ডা মাথা করে এক মনে ওই সব ব্যাপারগুলো চিন্তা করতে লাগলাম। ভাবলাম সন্ন্যাসীর কথা কোনোভাবেই অবিশ্বাস করা যায় না। তিনি শোভন সিং সম্বন্ধে যা যা বলেছেন তাও সত্যি বলে মনে হচ্ছে। লোকটা তাকে ফাঁসানোর জন্য প্রাণপণে চেষ্টা করেছে এবং এখনো যে করবে
তাতে তার আশ্চর্য কি? কিন্তু এই হারটা কোথা থেকে আসলো? গত রাতে আমি নিজে তল্লাশি করেছিলাম, কিন্তু কই, তখন তো কিছুই দেখতে পাইনি। খুব কম সময়ের মধ্যেই যখন হাড় ছড়া খুঁজে পেয়েছে, তখন এটা চোখের সামনেই ছিল। এই তাহলে কি রহস্য? তবে কি সন্ন্যাসী হয়ে লোকটা ওই মেয়েকে খুন করল? কিছুক্ষণ এভাবে চিন্তা করে স্থির করলাম, সন্ন্যাসী নিশ্চয়ই সত্যি বলেছেন। শোভন সিং লাল সিং এর সাথে যেমন ব্যবহার করেছে, তাতে তাকেই ঠকবাজ ও প্রতারক বলে মনে হচ্ছে। তাছাড়া এরকম অনেক দেখা গিয়েছে যে প্রকৃত দোষী অপরের কাঁধে দোষ চাপিয়ে দেওয়ার জন্য অনেক কিছু করেছে। শোভন সিং যে রকমের লোক, তাতে তার পক্ষে সেটা নিতান্ত অসম্ভব নয়। এইসবই চিন্তা করছি, এমন সময় লাল সিং সেখানে এসে উপস্থিত হলেন। আসুন, বসুন বসুন। শুনলাম ওই 3 জন সন্ন্যাসীকে গ্রেফতার করেছেন। হ্যাঁ, তা কোথায় শুনলেন? শোভন সিং এর সাথে দেখা হয়েছিল, সেই বলল। গ্রেফতার করেছি ঠিকই, তবে পোক্ত কোনো প্রমাণ পাইনি এখনো। তাছাড়া শোভনবাবু তো সুবিধার লোক নন। আগাগোড়া সব কথাই খুলে বললাম তাকে। তিনি সব কথা শুনে বললেন, আপনি যা অনুমান করেছেন সেটা একদম ঠিক। শোভন সিং খুব চালাক। তিনি পারবেন না এমন কোনো কাজ নেই। কে বলতে পারে? সেই হয়তো গত রাতে, মানে আপনারা ফিরে আসবার পর কাউকে দিয়ে ওই হাড় ছাড়াটা সেখানে রেখে এসেছে। যদি তা নাও হয়, তাহলে আপনি কাল রাতেই ওই হাড় পেয়ে যেতেন। আপনার যুক্তিতে দম আছে, তবে এও সত্যি যে আমি ভালো করে খুঁজে দেখার বা টিম নিয়ে তল্লাশি করবার সময়ও পাইনি। তবে যখন দুজন গিয়ে এত অল্প সময়ের মধ্যে এই হাড় বের করতে পারলো, তখন আমি যে একেবারেই সেটা দেখতে পেলাম না, এটাও বিশ্বাসযোগ্য নয়। আপনি ঠিকই বলেছেন, ওই হাড় নিশ্চয়ই তখন সেখানে ছিল না, পরে রাখা হয়েছে। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আমার বিশ্বাস রূপসী এখনো জীবিত আছে। কেবল আমাকে ফাঁকি দেওয়ার জন্য ওই মিথ্যে কথাগুলো ছড়ানো হয়েছে। বিয়ে না দিলে পাছে আমার টাকা ফেরত দিতে হয়, এই ভয় নিজের মেয়ের মৃত্যুর সংবাদ ছড়িয়েছে বেটা। আমারও তাই মনে হয়। কিন্তু যে বৃদ্ধা গৌরী ও রূপসীকে ভুলিয়ে নিয়ে গিয়েছিল, সেই বাকি তাকে ধরতে না পারলে এ রহস্য ভেদ করা বেশ কষ্টকর হবে। আপনি কি সে বুড়িকে চেনেন? কোন রকম অনুমান কিছু করতে পারেন? লাল সিং কোনো উত্তর করলেন না। এক মনে কি চিন্তা করতে লাগলেন একটা। কিছুক্ষণ পর তার ঠোঁটে একটা হালকা হাসি ভেসে উঠল। হাসছেন? মনে পড়েছে, এ আমি নিশ্চিত নয়, লেকিন ও মহিলাকে একবার বাজিয়ে দেখতে পারেন। কে? রূপবতী পত্নী থাকা সত্ত্বেও শুনেছি শোভন সিং এর এক বেশ্যার প্রেমে মুগ্ধ হয়েছিল। সে তারই সমবয়স্ক, দেখতে নিতান্ত মন্দ নয়, কিন্তু তার স্ত্রীর সাথে কোনো বিষয় তার তুলনা হয় না। এছাড়া তার কোনো মহিলার সাথে শোভন সিং এর ঘনিষ্ঠতা আছে কিনা সে আমি জানি না। বেশ্যা? সে তো কম বয়সী হবে। আমরা তো এক বৃদ্ধার খোঁজ করছি। না না, এ মহিলা এটা বেশ্যা, কিন্তু বয়স হয়েছে। তার উপর তার অবস্থাও এখন সঙ্গীন হয়ে পড়েছে। সুতরাং তাকে যে বুড়ির মতো দেখতে হবে, এ আর আশ্চর্য কি? কিংবা সে হয়তো মধ্যবয়স্ক, বৃদ্ধার ছদ্মবেশ নিয়েছিল। কেননা গোপনে মেয়ে ভুলিয়ে নিয়ে যাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। যে সে লোকের ওপর তো এমন কাজের ভার দেওয়া যায় না। আমার মনে হয় এ সে ভাগিনী কাজ। আপনি তার বাড়ি কোথায় জানেন? বাড়ি কোথায় জানি না, লেকিন শুনেছিলাম যে মেচুয়া বাজারে তার বাসা আছে। নামটা কি যেন? কামিনী। কামিনী। ভদ্রলোক একটা ভালো লিড দিয়েছেন, তাই একটু আগে বিগড়ে যাওয়া মুখটা ঠিক হয়েছে। আমি সন্তুষ্ট হলাম। তাকে কামিনীর সন্ধান করতে বললাম। খবর পেলে সবার আগে আমায় জানাবেন। আচ্ছা স্যার। লাল সিং এর পর বিদায় নিলেন। বেলা প্রায় 4টে বাজে। এই সময় লাল সিং আবার আমার কাছে এসে হাজির হলেন। তার মুখ দেখেই আমি বুঝতে পারলাম যে
তিনি কামিনীকে খুঁজে পেয়েছেন। লাল সিং চেয়ারে বসে বললেন, আমি কামিনীর সন্ধান পেয়েছি স্যার। পেয়েছেন? হ্যাঁ স্যার, তার বাড়ি গিয়ে আমি চিনে এসেছি। কামিনীকে আপনি নিজের চোখে দেখেছেন? হ্যাঁ স্যার, দেখেছি। বয়স অনুযায়ী অতটা বুড়িয়ে যাওয়ার কথা নয়, তবে কামিনীর বাতের ব্যথা, আর সেই কারণেই তাকে বেশ বয়স্ক মনে হয়। আপনি কি কামিনীকে চিনতেন আগে থেকে? আমি বহুদিন আগে একবার দেখেছিলাম তাকে, সেটাও ওই শোভন সিং এর বাড়িতে। মনে মনে ভাবলাম, শোভন সিং বাড়িতে মেয়ে ছেলেকে এনে টাকা ওড়াতে পারে, কিন্তু টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারে না। তাছাড়া সন্ন্যাসীর কথা যদি সত্যি হয়, শোভন সিং জুয়ায় জোচ্চুরি করত, সুতরাং টাকার অভাব না হলেও মানের অভাব ভালোই আছে তার। আপনি তাহলে আমাকে সেখানে নিয়ে চলুন। কিন্তু পুলিশের লোক দেখলে ও সতর্ক হয়ে যাবে তো। আমি সমস্ত ব্যবস্থাই করে রেখেছি, আপনাকে শুধু একটু অপেক্ষা করতে হবে। লাল সিংকে বসিয়ে রেখে আমি বের হয়ে গেলাম ঘর থেকে। আধ ঘন্টা পরে যখন তার সামনে এসে দাঁড়ালাম, তখন সে এক বাক্যে স্বীকার করল আমাকে চেনা যাচ্ছে না। মনে মনে একটু আশ্বস্তই হলাম। এরপর একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে। কামিনীর বাসা থেকে কিছু দূরে আমার গাড়ি থেকে নেমে ধীরে ধীরে সেই দিকে যেতে লাগলাম। যখন বাড়ির কাছে এসে উপস্থিত হলাম, তখন প্রায় সন্ধ্যা। সেদিন শনিবার। আমি বেশ বাবু সেজেই গিয়েছিলাম। একে শনিবার সন্ধ্যাবেলা, তার ওপর আমি একজন নতুন বাবু। কাজের সুবাদে বাবুদের মতো অভিনয় করাটা আমার কাছে খুব একটা কঠিন ব্যাপার নয়। আমি খুব ধীরে ধীরে একটা বাড়ির বারান্দার দিকে দেখতে দেখতে যাচ্ছি। এত ভালো অভিনয় যখন করছি, তখন কাজ না হয়ে আর যায় কোথায়? একজন আধা বাবু গোছের লোক তখনই আমাদের কাছে এসে হাত জোড় করে বলল, বাবু, ওই বাড়িতে যাবেন? আমি নিয়ে যাচ্ছি, আসুন না, আসুন আসুন, আমার সঙ্গে আসুন, সঙ্গে আসুন। আমার আগে থেকে অনেকেই বসে আছে দেখছি, আমি অপেক্ষা করতে পারবো না। যাই, অন্য কোথাও যাই দেখি। আর না না বাবু, আছে তো অনেকেই, তবে সবাইকে আর সবাইকে পেতে পারে? সবাই তো আর আপনার মতো ভদ্রলোক নয়। আমি বুঝলাম আগন্তুক একজন দালাল কিছু পাবার আশায় আমাকে নিয়ে যেতে চায়, কিন্তু বাড়ির ভেতর যাওয়া যুক্তিযুক্ত নয় মনে করে আমি বাইরেই কামিনীকে ডাকার সিদ্ধান্ত নিলাম। আজ আমি অন্য কাজে এসেছি। তুমি আমাকে যা মনে করছো আমি সেরকম লোক নয়, তবে যখন আমার কাছে এসেছো, তখন যদি আমার একটা কাজ করো, বকশিস পাবে। কি কাজ বলুন না? এই বাড়িতে কামিনী নামে একটা মেয়ে মানুষ আছে, জানো? নামটা শুনে সে যেন মুখ বিকৃত করল, কিন্তু তখনই নিজেকে আত্মসংবরণ করে বলল, আগে তা জানি বই কি, আগে ছিল ভালো, এখন বাতে পঙ্গু। কামিনীকে কোনো রকমে আমার কাছে আনতে পারো? ওই বাড়ির ভেতর আমি এখন কিন্তু ঢুকতে পারবো না। এই বলে পকেট থেকে বড় বড় কয়েকটা টাকার নোট দেখিয়ে দিলাম। নোট দেখেই বোধহয় একটু আশ্বস্ত হলো। কি বলে ডেকে আনবো? আপনাকে সে চেনে? আমাকে সে চেনে না, তাই একটু তোমাকে ফোন করেই তাকে ডেকে আনতে হবে। কোথায় দেখা করবেন? এই এই রাস্তায় নাকি? না, তারও উপায় তোমায় বের করতে হবে। লোকটা দোনোমনো করছে দেখে আমি আরও বকশিস দেওয়ার কথা বললাম। তোমাদের কোনো ঘর নেই এখানে? আছে, কিন্তু সেখানে নিয়ে গেলে সকলকে ভাগ দিতে হবে। আমরা 4 জনের ঘরটা ভাড়া নিয়েছি। ভালো তো, আমি তাদেরকেও টাকা দেব। তুমি কামিনীকে সেইখানে নিয়ে এসো, আপাতত সেই ঘরটা আমাদেরও দেখিয়ে দাও। লোকটা তাদের আড্ডায় নিয়ে গেল। তাদের আড্ডা কামিনীর ঘর থেকে বেশি দূরে নয়। লাল সিংকে নিয়ে আমি সেই ঘরের ভিতর বসলাম। যার সাথে আমার দেখা হয়েছিল তাকেই এই বাড়ির মালিক বলে মনে হলো, কারণ আমরা তার নাম করে বাড়িতে ঢুকতেই বাকিরা যেন একটু সতর্ক হয়ে গেল। সে যদিও বাড়িতে ঢোকেনি, বাড়ির একজন ছোকরাকে চুপি চুপি আমাদের সেখানে আসবার কারণ বুঝিয়ে দিয়েছিল। পুরস্কারের কথাও ভুলল না। লাভের আশা পেয়ে সকলেই বেশ খুশি হলো। এসব জায়গায় টাকা কথা বলে, এইসব জায়গায়
টাকা কথা বলে। কিছু টাকা অগ্রিম দিতেই আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়ে ঘরে বসালো। প্রায় আধ ঘন্টা পর কামিনীকে নিয়ে সেই লোকটা ফিরে আসলো। তাকে দেখে বাকিরাও একে একে বিদায় নিল। অবশেষে যে কামিনীকে এনেছিল সেও তামাক আনবার নাম করে সরে পড়ল। আমি দেখলাম কামিনীর বয়স প্রায় 40 বছর হলেও তাকে বৃদ্ধাই বলা যায়। যে কারণেই হোক সে সোজা হয়ে দাঁড়াতে পারে না, কোমর বেঁকে সামনের দিকে কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। তার মাথার চুল অধিকাংশই পাকা, শরীরের মাংস শিথিল হয়ে পড়েছে, চোখের নিচে কালি পড়ে গেছে। অনেক কষ্টে আমার দিকে মুখ তুলে কামিনী জিজ্ঞাসা করল, কি বাবু, তুমি কি ডেকে পাঠিয়েছিলে? ছেলে মেয়ে ধরা ব্যবসা কবে থেকে আরম্ভ করেছ? কামিনী চমকে উঠল। অনেক কষ্টে আত্মসংবরণ করে ঠান্ডা মাথায় বলল, কি বলছো বাবু? আমি আমি কানে একটু কম শুনি বাবা। আমি চিৎকার করে আবার ওই কথাই বললাম। এবার সে তখনই কাঁদো কাঁদো গলায় উত্তর করল, কোন সুরের বাচ্চা আমার নামে এসব লাগিয়েছে? তার সর্বনাশ হোক। আমি তো নিজের চোখে দেখেছি, কেউই আমাকে তোমার নামে কোনো কথা বলেনি। কেন বেকার গালাগালি দিয়ে আমার সময় নষ্ট করছো বলো তো? হ্যাঁ? কামিনী আমার কথায় শিউরে উঠল, কিন্তু সেটাও সে সুকৌশলে লুকিয়ে নিল। আমার পুলিশি চোখ অবশ্য সেসব এড়ালো না। ওসব কথা নিয়ে কি আর তামাশা ভালো দেখায়? তুমি না হয় ভালো মানুষের ছেলে, কোনো কথা বলবে না, কিন্তু কথায় কথায় এটা 5 কান হলে তো সর্বনাশ। কার মনে কি আছে তা আমি কেমন করে জানবো? ওসব কথা ছেড়ে দাও, এখন যে জন্য ডেকেছো সেটা বলো। আমাকে যে সে লোক মনে করো না। আমাকে তুমি এখনো চিনতে পারোনি। যদি বাঁচবার ইচ্ছা থাকে তাহলে সত্যিটা বলো, তা না হলে তোমায় জেলে দেব। মেয়ে মানুষ বলে কিন্তু ছাড় পাবে না। কামিনীর মুখ একেবারে শুকিয়ে গেল, ভয়ে তার গোটা শরীর কাঁপতে লাগলো। কিছুক্ষণ তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তার মাথা ঘুরতে লাগলো। সে আর দাঁড়াতে না পেরে আমার পায়ের কাছে বসে পড়ল। যখন কাজটা করেছিলে তখন কি এসব কথা ভেবে করেছিলে? জানো না, ইংরেজ রাজত্বে কোনো রকম অপরাধ করলে সেটা শাস্তি পেতেই হবে, কোনোভাবেই ছাড় নেই। আমার কথায় কামিনী কেঁদে উঠল। পরে হাত জোর করে বলল, দোয়াই বাবা, আমার কোনো দোষ নেই বাবু। পেটের দায়ে একটা হতভাগী সন্ন্যাসীর কথায় আমি মেয়ে দুটোকে তার কাছে নিয়ে গেছিলুম। কে জানে যে এমন হবে? সন্ন্যাসী? এই 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 কান্না রাখো, আমি যা বলি সেটার উত্তর দাও শুধু। মেয়ে দুটোকে নিয়ে গিয়েছিলে বটে, কিন্তু একটা তো ফিরে এসেছে, আর একজনের কি হলো? কেমন করে বলি বাবু, আমি মেয়ে দুটোকে তার কাছে দিয়ে তো চলে এসেছিলাম। কত টাকা পেয়েছিলে? 10 টাকা। কে দিল? সেই সন্ন্যাসী। তাকে দেখলে তুমি চিনতে পারবে? হ্যাঁ বাবা, আমি দেখলেই চিনতে পারবো। সব কথা গোড়া থেকে খুলে বলো, কিন্তু সাবধান, মিথ্যা বলবে না। যদি জানতে পারি যে মিথ্যা বলছো, তোমায় সবার আগে জেলে দেব। না বাবা, আমি মিথ্যে কথা বলবো না। সন্ন্যাসীর কথায় রাজি হয়ে আমি মেয়ে দুটোকে ধরবার চেষ্টা করি। 2 দিন তাদের বাড়ির কাছে গিয়ে ঘুরেও আমি তাদের ধরতে পারিনি। শেষে একদিন ভোরে দুজনে মিলে বাড়ি থেকে বের হয়। আমি পিছু নিই। যখন তারা পদ্মপুকুরের ধারে গেল, তখন আমি কৌশল আরক মেশানো 2টো জবা ফুল তাদের নাকের কাছে গিয়ে ধরি। ফুলের গন্ধে তারা একেবারে পাগল হয়ে যায়। আমি যা বলি তারাও তাই করে। এই সুবিধা পেয়ে আমি দ্বিরুক্তি না করে তাদেরকে একটা গাড়িতে করে সন্ন্যাসীর কাছে নিয়ে যাই। তারপর সন্ন্যাসীর নিকট থেকে টাকা নিয়ে ঘরে ফিরে আসি। আমি জানি না মেয়ে দুটোর কি হলো। 2টো মেয়েকে কি ধরবার কথা ছিল? না, কেবল একজনকে। কিন্তু যখন দুজনে একসঙ্গে ছিল তখন দুজনকেই ধরে নিয়ে গেলাম। তা মেয়ে দুটো সন্ন্যাসীর কি দরকারে লেগেছিল? জানি না, তবে শুনেছি সেই সন্ন্যাসী নাকি কাপালিক। এর আগেও নাকি অনেক নরবলি দিয়েছে। জেনে শুনে তুমি মেয়ে দুটোকে স্বচ্ছন্দে তার হাতে তুলে দিলে? হ্যাঁ দিয়েছি। নিজের পেট কাঁদলে তো আর জ্ঞান থাকে না। আচ্ছা,
তা শোভন সিংকে চেনো? কে শোভন সিং? আমি তাকে চিনি না। আমি লাল সিংয়ের দিকে তাকালাম। তিনি আমার মতলব বুঝে কামিনীর দিকে তাকিয়ে বললেন, দেখো কামিনী, ইনি তোমার আগের কথা সমস্তই জানেন। তুমি যে এক সময় শোভন সিং এর রক্ষিতা ছিলে সেটাও ইনি শুনেছেন। তা এখনো মিথ্যে বলছো? কামিনী তখন ভয় কুঁকড়ে গেছে। সে আমার মুখের দিকে তাকিয়ে কি যেন বলতে চেষ্টা করল, কিন্তু কিছুই পারল না। আমারও সেটা শোনবার ইচ্ছা ছিল না। আমি বললাম, কামিনীকে এখনই আমার সঙ্গে থানায় যেতে হবে। এরকম করবেন না হুজুর, আমার কোনো দোষ নেই। এই কথা বলেই সে হাউ মাউ করে কাঁদতে লাগলো। তার কান্না দেখে মনে মনে করুণা হলো, তবে পুলিশের লোকের করুণা দেখালে চলে না। শুধু এটুকু বললাম, ওসব কান্নাকাটি পরে করবে, দোষ না থাকলে সসম্মানে ছেড়ে দেব, না হলে তো হাজতবাস নিশ্চিত। চলো এখন। কামিনী আমার শ্লেষ বাক্য শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। আমার কথায় বিশ্বাস করে লাল সিংয়ের আনা একটা ভাড়া গাড়ি করে আমরা তিনজন থানায় চলে এলাম। আসার আগে আড্ডার সব লোককে পুরস্কার দিয়ে সন্তুষ্ট করতে হলো আমাদের। তারপর কোচম্যানকে আমাদের থানায় নিয়ে যেতে আদেশ করলাম। থানায় এসে কামিনী ভজন সিংকে শনাক্ত করল। সে বলল তারই পরামর্শ মতো সে দুইজন মেয়েকে ভুলিয়ে তার কাছে নিয়ে যায় এবং এই কাজ করার জন্য সন্ন্যাসী তাকে 10টা টাকা দিয়েছে। সৌভাগ্যক্রমে সন্ন্যাসী তিনজনই তখন ধ্যানে নিমগ্ন। কেউই কামিনীর কথা শুনতে বা বুঝতে পারলেন না। তবে মেয়ে দুটোকে ভুলিয়ে নিয়ে যাবার জন্য কামিনীকে গ্রেপ্তার করা হলো। যতদিন না বিচার শেষ হয় ততদিন তাকে হাজতে রাখবার ব্যবস্থা হলো। কামিনী অনেক কান্নাকাটি করলো, অনেক কাকুতি মিনতি করলো, অনেক গালিগালাজও করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। এসব কাজ শেষ করতে সন্ধে হয়ে গেল। লাল সিং বাড়ি চলে গেল। আমি নির্জনে বসে এই অদ্ভুত রহস্যের বিষয়ে চিন্তা করতে লাগলাম। ভাবলাম, তবে কি সত্যি সত্যি ওই 3 সন্ন্যাসী রূপসীকে খুন করেছে? কামিনী যখন ওই সন্ন্যাসীকে শনাক্ত করল, আর যেভাবে কামিনী তার কথাগুলো বলছিল তাতে তার মিথ্যা কথা বলা যায় না। অথচ সন্ন্যাসী আমাকে যা বললেন তাতে তার কথাতেও অবিশ্বাস হয় না। তবে একজন সাধু সচ্চরিত্র লোক, অন্যজন পাতি বেশ্যা। কামিনীর কথা মিথ্যা হতে পারে, কিন্তু সে যে পুলিশের লোকের কাছে এমন সাজানো কথা বলে বেঁচে যাবে সেটা নিশ্চয়ই ভাবেনি। তাছাড়া সন্ন্যাসী মিথ্যাই বা বলবে কেন? সন্ন্যাসীর মৃত্যুরই বা ভয় কি? যার সংসার বন্ধন শিথিল হয়ে গিয়েছে, এ জগতে যার নিজের বলতে কেউই নেই, তিনি সামান্য প্রাণের জন্য, তুচ্ছ জীবনের জন্য ব্যক্তিগত সুখ নষ্ট করবেন কেন? সন্ন্যাসী নিশ্চয়ই নির্দোষী, কিন্তু কেমন করে তাকে নির্দোষ বলে প্রমাণ করব? শেষে কি প্রমাণের অভাবে একজন নিরপরাধ ব্রাহ্মণ সন্তানকে ফাঁসিতে ঝোলাব? কামিনী নিশ্চয় মিথ্যে কথা বলছে। সে যখন শোভন সিং এর রক্ষিতা বেশ্যা ছিল, সে যখন এক সময় শোভন সিং এর পয়সা খেয়েছে, তখন সে কখনো শোভন সিং এর ক্ষতি করতে পারে না। শোভনের মেয়ে রূপসী যে কম বয়সে কামিনীর বাড়িতে যেত তা স্পষ্টই জানা যায়। সুতরাং কামিনী যে রূপসীকে ভালোবাসবে তাতেও কোনো সন্দেহ নেই। সে যে রূপসীকে চুরি করবে, বিশেষত একজন সামান্য সন্ন্যাসীর কথায় রূপসীকে হত্যা করবার জন্য তার হাতে তুলে দেবে, সেটাও একেবারে অসম্ভব। তবে মেয়েদের বদলা নেওয়ার প্রবণতা ভয়ানক প্রবল। কোনো মেয়ে যদি কারোর ওপর রেগে যায়, তাহলে সে যে কোনোভাবেই হোক, যতদিন পরেই হোক, তার উপর প্রতিশোধ নেবেই নেবে। কিন্তু কামিনীর ক্ষেত্রে সেরকম তো কোনো কারণই ঘটেনি। লাল সিং এর মুখে শুনলাম কামিনী এখনো শোভনের কাছ থেকে কিছু কিছু টাকা পয়সা পায়। এই সবই চিন্তা করতে করতে হঠাৎ একটা উপায় মনে পড়ল। কিন্তু লাল সিংকে প্রয়োজন,
আমি একটা চিঠি লিখে কাল সকালে আসতে বলে দিলাম। পরদিন সকালে লাল সিং থানায় এলো। আমার অফিসে তিনি আসলে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই শোভনের ভগ্নী ছাড়া আর কি কোনো আত্মীয় আছে? আত্মীয়? আগে না, শোভনের দুজন ভাগ্নি ছিল। একটা ছোটবেলায় মারা পড়ে, অপরটা এখনো রয়েছে। তা এই শোভনের ভগ্নির স্বভাব কেমন? অতি কুৎসিত, নোংরা। তার মতো বাজে লোক এই জগতে আর দুটো নেই। তাকে খারাপ বললেও ঠিক সুবিচার করা হয় না। সেই ভগ্নি যত অনিষ্টের মূল। শোভনের ইচ্ছে থাকলেও শুধুমাত্র ওই ভগ্নির কথা সে রূপসীর সাথে আমার বিয়ে দিতে নারাজ ছিল। ভগ্নির সন্তান আছে? একটা মেয়ে ছাড়া আর কোনো সন্তান তো হয়নি তার। তার বাড়ি কোথায়? ওই শিয়ালদার কাছে। চেনো তার বাড়ি? হ্যাঁ, সে বাড়ি আমি চিনি। শোভনের ভগ্নী তো এখন তার বাড়িতেই আছেন। তা শুনেছি রূপসীর বিয়ে উপলক্ষে তিনিও ভাইয়ের বাড়িতে গেছেন। সম্ভবত এখনো ফিরে আসেননি। কে বলল শোভনের ভগ্নী তার বাড়িতেই আছে? হ্যাঁ, আমার বিশ্বাস তিনি বিয়ের দিন সকালে নিজের বাড়িতে গিয়েছেন। সে কি, রাত্রে ভাইজির বিয়ে আর সকাল সকাল নিজের বাড়িতে চলে গেলেন? এ তো অদ্ভুত কথা বলছো। এই কেমন রহস্য? আগে রহস্যই তো বটে। তিনি রূপসীর বিয়ে দেখিতে আসিলেন, অথচ বিয়ের দিন সকালে কেন নিজের বাড়িতে ফিরে গেলেন এ আমিও ঠিক বুঝতে পারিনি। শোভন সিং এর মুখে তো সেরকম কথা কিছু শুনলাম না। তার ভগ্নী যে সেই দিন সকালেই নিজ বাড়িতে গিয়েছেন এ কথা তো তিনি বললেন না। বরং এমন কথা বলছিলেন যাতে আমি বুঝেছিলাম যে তিনিও তখনও সেই বাড়িতে রয়েছেন। এমনকি তিনি তার ভগ্নিপতিকে পর্যন্ত দেখিয়েছিলেন আমায়। তার ভগ্নিপতি এখনো আছেন বটে, কিন্তু ভগ্নি নেই। কেন তিনি নিজের বাড়িতে ফিরে গেছেন আপনি কি বলতে পারেন? আগে না, সে তো আমি জানি না। তাহলে মশাই, আপনাকে এখন একটা কাজ করতে হবে। আমি একবার শোভনের ভগ্নির বাড়ি যেতে চাই। আপনাকে অবশ্য যেতে হবে না, শুধু দূর থেকে বাড়িটা আমাকে একবার দেখিয়ে দিতে হবে। লাল সিং রাজি হলেন। আমি আবার ছদ্মবেশ পরে নিয়ে লাল সিং এর সঙ্গে সঙ্গে শিয়ালদার দিকে হাঁটা দিলাম। তখন রাত 8টা বাজে। একটা নির্জন জায়গায় এসে পড়লাম দুজনে। সেখানে লাল সিং একটা বাড়ি দেখিয়ে দিলেন। আমি তাকে থানায় ফিরে যেতে আদেশ করে খুব ধীরে ধীরে সেই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। বাড়িটা ছোট হলেও দোতলা। বাইরেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সদর দরজা পার হয়ে দুই দিকে দুটো ঘর দেখতে পেলাম, কিন্তু দুটো ঘরের দরজাতেই চাবি দেওয়া। সদর দরজা পার করে কিছু দূর এগোনোর পর একটা দরজা দেখতে পেলাম, কিন্তু সেটাও ভিতর দিক থেকে বন্ধ। ভিতরে প্রবেশ করতে না পেরে আমি সেই দরজার পাশে দাঁড়িয়ে কড়া নাড়তে লাগলাম। অনেকক্ষণ কেউ কোনো সাড়া দিল না। আমি প্রায় আধ ঘন্টা ধরে সেই কড়া নাড়তে লাগলাম। অবশেষে বিরক্ত হয়ে চিৎকার করলাম, কেউ আছেন ভিতরে? দরজা খুলুন! এইভাবে আরো 10 মিনিট চিৎকার করলাম। তারপর একজন মহিলার গলা শোনা গেল, এই কে গো? দরজা যে ভেঙে গেল। সে কি আমার দোষ? 1 ঘন্টা ধরে ডাকাডাকি করেও সাড়া পাই না কেন? আমার কথা শেষ হতে না হতেই দরজাটা ভিতর থেকে খুলে গেল। একটা বুড়ি দাসী একটা আলো হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি চান? আমি ইচ্ছে করেই বললাম, রূপসীকে তাড়াতাড়ি আমার কাছে এনে দাও। ওকে এখানে রাখাটা ঠিক নয়। পুলিশের লোকে জানতে পারলে বাড়ির শুদ্ধ সকলকে এখনই বেঁধে নিয়ে যাবে। শুনেছি 3 জন সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছে। যতদিন না বিচার হয় ততদিন রূপসীকে সাবধানে রাখতে হবে। আমার কথা শুনে দাসী আমার মুখের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো উত্তর করল না। রূপসী আছে কিনা সে বিষয়েও কোনো কথা বলল না। তার মুখের ভাব দেখে মনে হলো রূপসী সেখানেই আছে, কিন্তু সে কথা সাহস করে বলতে পারছেন না। আমি নিশ্চিত অবশ্য জানতাম না, একটা আন্দাজ করছিলাম মাত্র।
আমি যখন লাল সিংয়ের মুখ থেকে শুনলাম বিয়ের দিন সকালে শোভনের ভগ্নী বিয়ে না কাটিয়েই বাড়ি চলে এসেছে, তখনই আমার সন্দেহ হয়। তারপর অনেক ভাবার পর বুঝতে পারলাম আমি ঠিক ধরেছি। তাই দাসীকে দেখে রূপসী এখানে আছে কিনা জিজ্ঞাসা না করেই তাকে ডাকার নির্দেশ দিলাম। তবে দাসী বুড়ি আমাকে বিশ্বাস করতে পারছিল না তখন। তবে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম। হাজার হোক আমি তার অপরিচিত, সুতরাং এমন অবস্থায় অচেনা লোককে বিশ্বাস করা যায় না। তাই পকেট থেকে একটা চিঠি বার করে বললাম, তোমার কি আমার কথা বিশ্বাস হয় না? এই দেখো, এই চিঠিটা নিজে পড়ে দেখো। শোভন সিং আমাকে এই পত্র দিয়েছেন। আমি লেখাপড়া জানি না বাবু। তাহলে আর দেরি করো না, এখন আমাদের খুব বিপদ। দেরি হলে যে কেউ ধরা পড়ে যেতে পারি। এই বলে চিঠিটা তার হাতে ধরিয়ে দিলাম। না মশাই, আপনাকে আমাদের অবিশ্বাস নেই। তবে কি এ কাজ খুব গোপনে করাই ভালো। আমি তো এর আগে আপনাকে আর কখনো দেখিনি, সেই জন্যই চিনতে পারছি না। একজন পরিচিত লোক পাঠানো শোভনের উচিত ছিল। আজ রাতেই রূপসীকে কোনো গোপন জায়গায় সরিয়ে ফেলতে হবে। এত তাড়াতাড়ি পরিচিত বিশ্বাসী লোক কোথায় পাবেন? আমি যদিও তোমাদের পরিচিত নই বটে, কিন্তু শোভন সিং আমাকে অনেক কম বয়স থেকে চেনে। আমার মতো বিশ্বাসী লোক এত তাড়াতাড়ি পাবেন না বলেই কোনো পরিচিত লোককে পাঠাতে পারেননি। সে যাই হোক, তুমি চিঠিটা ভেতরে নিয়ে যাও, শোভন সিং এর ভগ্নির হাতে গিয়ে দাও। সেটা পড়ে উনি যা ঠিক করবেন সেটাই হবে। চিঠি পড়বেন কেমন করে? তিনিও আমার মতন লেখাপড়া জানেন না। হ্যাঁ, তা আমি জানি, কিন্তু শোভন বললেন তার ভগ্নির চাকর পড়াশোনা জানে এবং সেই তার ভগ্নিপতির অবর্তমানে এবারে অনেক চিঠি তো পড়ে দেয়। সে চাকরটা তো তাদের বাড়িতেই আছে। আমি ভীষণ ফাঁপড়ে পড়লাম। মনে হলো এইবার বুঝি আমি ধরা পড়লাম। তাই বললাম, সে কি, শোভন সিং যে আমার সামনেই তাকে এখানে আসতে বললেন, তা সে কি এখনো সেখান থেকে ফিরে আসেনি? কই, এখনো তো আসেনি। তাহলে হয়তো একটু দেরিতে আসবে, কিন্তু আমি তো ততক্ষণ দেরি করতে পারবো না। কে জানে, হয়তো তার মধ্যেই পুলিশের লোক এখানে আসতে পারে। এখানে আসলে কিছু করতে পারবে না। তবে যদি... দাসী আর কোনো কথা বলতে সাহস করলো না দেখে আমি বললাম, তবে যদি কি? আরে যা বলতে চাও তা বলে ফেলো। আমাকে নিয়ে তোমার কোনো ভয় নেই। আমি বিশ্বস্ত লোক বলি তো শোভন সিং আমাকে পাঠিয়েছে। আপনাকে কোনো অবিশ্বাস নেই, আপনাকে সব কথাই খুলে বলতে পারি। কিন্তু কি জানি, যদি আর কোনো লোক আমাদের এই সব কথা শুনে ফেলে, সেই জন্যই সাবধান হওয়ার চেষ্টা করছি। ও, তাই এখানে আপাতত আর কোনো লোক নেই। আমি আসার সময় সবই দেখে এসেছি। চারপাশটা খুব নির্জন। তুমি স্বচ্ছন্দে সব কথা আমাকে বলতে পারো। তা এখন কি বলছিলে সেটা বলো। বলছিলাম, যদি রূপসী কোনো রকমে চিৎকার করে 5 জনকে জানিয়ে দেয়, তাহলেই সর্বনাশ হবে। মেয়েটা বড় দুষ্টু। কেন? সে নাকি সেই বুড়োকে বিয়ে করতে পাগল হয়েছে। বুড়ো আবার কে? কেন, যার সঙ্গে তার বিয়ের কথা। সে বুড়ো নাকি? আমি অবশ্য একবার মাত্র তাকে দেখেছিলাম। দেখতে বুড়ো না হলেও তার বয়স হয়েছে। তাও আবার লোকটার প্রথম পক্ষের ছেলেটা থাকলে এতদিনে তার 10 বছর হতো। যার ছেলের বয়স 10 বছর, তার আবার বিয়ে করা কেন? তার ছেলেটা এখন কোথায়? মারা গেছে। রূপসীর তবে এ বিয়েতে অমত নেই? না, এত বয়স হলো এখনো বিয়ে হয়নি। মা বাপের চেষ্টাও নেই কোনো। কাজেই এখন যার তার সঙ্গে বিয়ে হলেই হলো। এ বাদ দাও, যাক সে কথা। এখন রূপসীকে নিয়ে এসো, আমি তাকে এখান থেকে নিয়ে যাব। আজই কোনো দূর দেশে রওনা না হলে শোভনের আর রক্ষে নেই। শুনেছি সে ভাবি জামাইয়ের কাছ থেকে 800 টাকা আদায় করেছে। ধরা পড়ে গেলে ফেরত দেবে কি করে? আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। দাসী আর কথা না বাড়িয়ে আমাকে বাইরে অপেক্ষা করতে বলে বাড়ির ভিতর চলে গেল। মিনিট 5 পরে একটা কম বয়সী মেয়েকে নিয়ে ফেরত এলো। এই মেয়ে কি তাহলে রূপসী? এর আগে আমি রূপসীকে কোনোদিন দেখিনি। ভেবেছিলাম হয়তো একেবারে বাচ্চা মেয়ে, কিন্তু এখন যা দেখলাম তাতে স্তম্ভিত হলাম। রূপসীকে দেখে তার বয়স কম করে 15 বছর বলে মনে হলো। তার শরীরে যৌবনের সমস্ত চিহ্নগুলো ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। সে আমার মুখের দিকে সাহস করে তাকাতে পারল না। রূপসী
সুন্দরী ও যুবতী, তার জন্য লাল সিং যে অনায়াসে 800 টাকা দেবে তাতে আর কি বা আশ্চর্য। দাসের সাথে রূপসীকে দেখে আমি বললাম, তোমার বাপের ইচ্ছা নয় যে তুমি আর এখানে থাকো, তোমাকে এখনই আমার সঙ্গে যেতে হবে। ভেতর থেকে আরও একজন রমণী উত্তর দিলেন, দাদার যেমন বুদ্ধি, আমাদের এখানে থাকলে কোনো গন্ডগোলের সম্ভাবনাই নেই। কেন যে দাদা রূপসীকে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে কে জানে। কিন্তু এটা তো দাদার নির্দেশ। যাই হোক, এতে আর আমার কিছু বলার নেই। দাদার কথা মতো রূপসীকে আপনার সঙ্গেই পাঠিয়ে দিচ্ছি। দেখবেন যেন কোনো বিপদে পড়তে না হয়। আপনি সে ভয় করবেন না। শোভন সিং বুঝে শুনেই আমার ওপর এই কাজের ভার দিয়েছেন। বরং রূপসী এখানে থাকলে আপনাদের বিপদের সম্ভাবনা আছে, কারণ পুলিশ আসতে পারে যে কোনো সময় এখানে। এখন আমার সাথে গেলে সেরকম কোনো ভয়ের কারণ নেই। আপনি চিঠিটা রেখে দিন, ওতে আমার নাম ধাম সবই আছে। প্রয়োজন হলে আমায় খবর দিতে পারবেন। তবে এটা জেনে রাখুন যে আমি আজই রাত 10:30টার সময় কলকাতা ছাড়ব। রাত্রি 9টা বেজে গেল। আমি আর দেরি করতে পারলাম না। রূপসীকে নিয়ে একটা গাড়িতে উঠলাম। প্রায় আধ ঘন্টার মধ্যেই থানায় ফিরে আসলাম। এ কি আমি থানায় কেন? আপনি কি? আমি পুলিশের লোক। লাল সিং আপনাকে খুঁজে বার করার জন্য আমাদের কাছে এফআইআর করে গেছেন। লাল সিং? সত্যি? আমি তার কাছে যেতে পারবো তাহলে? হ্যাঁ, তোমার বাবা রটিয়ে দিয়েছেন যে তুমি নাকি বেঁচে নেই, তাই সে থানায় এসেছিল। তুমি এখানে একটু বসো, এখনো অনেক নাটক দেখা বাকি আছে যে তোমার। থানায় এসে রূপসীকে একটা ঘরে রাখলাম। এরপর একজন কনস্টেবলকে শোভন সিংয়ের বাড়িতে পাঠিয়ে দিলাম। বলে দিলাম সে যেন অবিলম্বে তাকে ডেকে আনে। 1 ঘন্টার মধ্যেই কনস্টেবল শোভনকে নিয়ে ফিরে আসলো। আমি কোনো কথা না বলে তখনই তাকে বন্দি করতে আদেশ দিলাম। শোভন সিং আমার আদেশ শুনে স্তম্ভিত হয়ে গেল। এ কি রকম বিচার হলো? একে তো আমি ধনে প্রাণে মারা পড়ছি, তার উপর আমাকেই বন্দি করলেন। আমার অপরাধ কি? আজ অনেক রাত হয়েছে, সব কথা কালই জানতে পারবেন। আর আমার অপরাধ? যথেষ্ট। আপনি লাল সিং এর কাছ থেকে 800 টাকা ঠকিয়ে নিয়েছেন। একজন নয়, 3জন সন্ন্যাসীর ওপর আপনার মেয়ের খুনের অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসিয়েছেন। সে কি? আমার মেয়ে কোথায়? আপনার কি মনে হয়? আমি তো জানতাম সেই সন্ন্যাসী আমার শত্রু ভজন সিং তাকে খুন করেছে। এতদিন ধরে আমি এই কথাই তো জানি। এই দেখুন, আপনি এখনো মিথ্যা বলছেন। রূপসীকে যে কেউ খুন করেনি এ কথা আপনিও ভালো করে জানেন। কিন্তু বলুন দেখি, পরশু রাত থেকে আপনি কি কি কাণ্ড করেছেন? আপনার কান্না দেখে আমি ভাবছিলাম আপনার মেয়ে সত্যি সত্যি খুন হয়েছে। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় এখন কোনো রহস্য নেই, আর সবটারই সমাধান করেছি। আপনি যে কি ভয়ানক লোক, একজন নিরীহ লোককে ফাঁসাবার জন্য যে কি ভয়ানক ষড়যন্ত্র করেছেন তা আপনি নিজেও জানেন। আমি কি করে জানলাম এসব? কাল সকালবেলা আপনি সমস্তটাই জানতে পারবেন। কিন্তু আমি জানতে চাই, আমি এখানে কেন? আজ অনেক রাত হয়েছে, সমস্ত দিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়েছি আমি। আজ এই রাতে আর আমি বেশি কথা বলার প্রয়োজন বোধ করছি না। এই বলে আমি একজন কনস্টেবলকে ইঙ্গিত করলাম। সে আমার সংকেত বুঝতে পারল এবং তখনই শোভন সিংকে আমার সামনে থেকে সরিয়ে নিয়ে চলে গেল। শোভন সিং বেজার মুখ করে হাজতে গেল। পরদিন সকালে লাল সিং থানায় আসলে আমি তখন তাকে কোনো কথা না বলে কিছুক্ষণ অপেক্ষা করতে বললাম। তিনি আমার মুখ দেখে কি বুঝলেন বলতে পারি না, কিন্তু তাকে আগের থেকে যেন বেশি খুশি বলেই মনে হলো। অফিসের কিছু কাজ শেষ করে আমি শোভন সিং, লাল সিং, কামিনী ও সন্ন্যাসী 3জনকে একটা ঘরের মধ্যে বসানোর নির্দেশ দিলাম। মিনিট 15 মধ্যেই সবাইকে আনা হলো সেই ঘরে। আমি তখন সেই ঘরে প্রবেশ করে শোভন সিংয়ের দিকে তাকিয়ে বললাম, আপনার সমস্ত চাতুরি ধরা পড়ে গেছে শোভনবাবু। রূপসীকে কেউ খুন করেনি, তাকে আপনি বুদ্ধি খাটিয়ে আপনার ভগ্নীর বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। রূপসী যখন গৌরীর সাথে পদ্মপুকুরের কাজ দিয়ে যাচ্ছিল তখন কামিনী কৌশলে ওদের দুজনকে ভুলিয়ে গাড়িতে তুলেছিল। তারপর
কিছুক্ষণের মধ্যেই সন্ন্যাসীদের নির্জন আশ্রম মানে সেই ভগ্ন অট্টালিকায় নিয়ে গিয়েছিল। সন্ন্যাসীরা নিশ্চয়ই ধ্যানমগ্ন ছিলেন, তারা এই বিষয়ের কিছুই জানতেন না, এমনকি সন্দেহও করেননি। এই বাড়ি থেকে রূপসীকে কৌশলে বের করে দেওয়া হয়েছিল এবং গৌরীকে নানা রকমের ভয় দেখিয়ে কামিনী নিজেই বের করে এনেছিল। গৌরী সচক্ষে রূপসীকে খুন করতে দেখেনি, সে কামিনীর মুখে শুনেছিল মাত্র, এবং সেই শোনা কথা এমনভাবে রাষ্ট্র করেছিল যেন সে নিজের চোখে দেখেছে। আপনি লোক ঠিক করে রেখেছিলেন, তারাই রূপসীকে অন্য পথ দিয়ে বের করে আপনার ভগ্নীর বাড়িতে নিয়ে যায়। এদিকে আপনার ভগ্নীও সেই দিন সকালে আপনার বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে গিয়েছিলেন। বিয়ে উপলক্ষেই তার আগমন, অথচ বিয়ের দিন সকালেই সে নিজের বাড়িতে ফিরে যায়। বড়ই আশ্চর্যের কথা, তাই না? এখন বলুন, আপনি কি জন্য নিজের মেয়ের মিথ্যে মৃত্যুর খবর রাষ্ট্র করেছেন? কেনই বা নিরপরাধী এই সন্ন্যাসীদের উপর খুনের দোষ চাপালেন? আর কেনই বা এই লাল সিংকে ঠকাতে গিয়েছিলেন? আমার প্রত্যেক কথার প্রমাণ আছে। বলেন তো, তারা এখানেই সাক্ষ্য দিতে প্রস্তুত। আমার কথায় অস্বীকার করাটা এক প্রকার বোকামি হবে কিন্তু আপনার। আমার কথায় শোভন সিং এর মুখ শুকিয়ে গেল, বোঝাই যাচ্ছে হাতি গর্তে পড়েছে। না না, অস্বীকার করার কিছু নেই। যা করেছি এবং যখন ধরা পড়েছি তখন সব কথাই স্বীকার করব। আপনার সমস্ত কথাই ঠিক, আপনি সবই করতে পারেন। তবে খুব অভাবের মধ্যে পড়েই লাল সিং এর সব টাকা নষ্ট করে ফেললাম। আর আপনার টাকার দরকার নেই। যখন আপনার মেয়ে রূপসী জীবিত, তখন তার সাথে লাল সিং এর বিয়ে দিন। যে প্রতিজ্ঞা করে টাকা নিয়েছেন সেই প্রতিজ্ঞা পূর্ণ করুন। আপনার মেয়ে এইখানেই আছে, আর সে লাল সিংকে বিয়ে করতে রাজি। আপনি অন্যায় করে মিথ্যা বলে এই বিপদ ডেকে এনেছেন, এমনকি নিরীহ সন্ন্যাসীদের ওপর মিথ্যা খুনের দায় চাপিয়েছেন। এর জন্য আপনার জরিমানাও হবে। শোভন সিং বিয়ের কথা শুনে মনে মনে খুব রেগে গেল ঠিকই, কিন্তু সাহস করে সে সম্বন্ধে কোনো কথা বলতে পারলেন না। কিছুক্ষণ কি ভেবে জিজ্ঞাসা করলেন, আপনি কেমন করে জানলেন রূপসী এর বিয়ে করতে ইচ্ছুক ছিল না? সে আমার দুধের মেয়ে, এই বুড়ো বরকে বিয়ে করতে চাইবেই বা কেন? সেটারও কিছু কারণ আছে, তা না হয় মেয়ের কাছ থেকেই শুনে নেবেন। কি আমি ঠিক বলছি তো রূপসী? রূপসী নিঃশব্দে মাথা নাড়ল। সেটা দেখে শোভন সিং একটা দীর্ঘশ্বাস ফেললেন। মনে মনে হেরে যাওয়ার কষ্ট তাকে চেপে বসেছে। কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার মেয়ে ছোট নয়, সে এখন যুবতী, সে যা ভালো বোঝে তাই করুক, আমি আর কি বলবো। শোভন সিং আর কোনো কথা বললেন না। সন্ন্যাসীদেরকে তখনই মুক্ত করে দেওয়া হলো। তারা, বিশেষত ভজন সিং, আমায় আশীর্বাদ করতে করতে চলে গেলেন। এদিকে লাল সিং আমার কথায় খুব খুশি হলেন। আপাতত রূপসী তারই বাড়িতে গেল। শোভন সিং বিবাহের সম্মতি দিয়েছিলেন, সুতরাং রূপসীকে লাল সিং এর সাথে যেতে নিষেধ করলেন না। কামিনী হাজতেই রইল। কোনো লোক তার জামিন করাতেও এলো না। তবে সৌভাগ্যবশত বেশি দিন তাকে হাজতে থাকতে হলো না। কয়েকদিনের মধ্যেই সাজা ঘোষণা হলো। বিচারে শোভন সিং এর 500 টাকা এবং কামিনীর 200 টাকা জরিমানা হলো। টাকা দিতে না পারলে শোভন সিংকে 6 মাস এবং কামিনীকে 1 মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এদিকে রূপসীকে পেয়ে লাল সিং খুব সন্তুষ্ট হয়েছিলেন। রূপসীও যে তাকে বিয়ে করতে ইচ্ছুক, সে কথা শুনে তিনি এত আনন্দ পেয়েছিলেন যে শোভন সিং এর মুক্তির সমস্ত টাকা নিজেই দিয়ে দিলেন। শোভন ছাড়া পেয়ে গেল। কামিনীও কোথাও থেকে টাকা ধার দেনা করে জমা দিয়ে ছাড়া পেয়ে গেল। বাড়ি ফিরে শোভন সিং মেয়ের বিয়ের আয়োজন করতে লাগলেন। বিনা বাক্য ব্যয় লাল সিংকে 500 টাকা দিতে দেখে তিনি লাল সিং এর পক্ষপাতী হয়েছিলেন। তাই নবদম্পতিকে শোভন প্রাণ